আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমাদের পোস্ট বেসিক কোশ্চেনের যে ধারাবাহিক ক্লাসগুলো চলছিল তার মধ্যে আজকে আমাদের দ্বিতীয়তম ক্লাস, এবং দ্বিতীয়তম ক্লাসে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব যে পোস্ট বেসিক অ্যাডমিশন টেস্ট সেপ্টেম্বর 2025-এর যে পরীক্ষাটা হয়েছে সেখানে কোশ্চেন সলিউশন ক্লাস আজকে হচ্ছে দ্বিতীয়তম কোশ্চেন সলিউশন ক্লাস। এর আগের একটা প্রশ্ন সমাধানে আমাদের সেখানে কিন্তু 39টা অর্থাৎ 39 কোশ্চেন্স কিন্তু সেখানে সলভিং করা হয়েছে। আজকে আমরা তারপর থেকে সলভ করবো ইনশাল্লাহ। আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং স্ক্রিনে লেখা আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আর প্রত্যেকেই যুক্ত হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব, এরপরে আমরা আমাদের আজকের যে কোশ্চেন সলভিং ক্লাস সেটা শুরু করবো ইনশাল্লাহ। এই ক্লাসটা একই সাথে কিন্তু যারা লাইসেন্সিং এক্সাম 2026-এর মার্চে পরীক্ষা দিবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে আপনারা জানেন যে লাইসেন্সিং পরীক্ষার ক্ষেত্রে কিন্তু বেস্ট অ্যান্সার যেগুলো আছে এখানে যেহেতু টপিকগুলো সবারই সমান, আপনি দেখলেই বুঝতে পারবেন যে এই টপিকগুলো আপনার জন্য আসে কিনা বা এই ধরনের কোশ্চেনগুলো আপনার পরীক্ষাতে আসে কিনা, এগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ। সুতরাং এই টপিকগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো এর জন্য আপনাকে অবশ্যই অবশ্যই কমপ্লিট করতে হবে। আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং স্ক্রিনে লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, সবকিছু ঠিক আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানান যে সবকিছু ঠিক আছে কিনা। আমরা এখনই আমাদের ক্লাস শুরু করব ইনশাল্লাহ। ওকে, ইতিমধ্যেই প্রত্যেকে যুক্ত হয়ে গেছেন। রূপা হাসান লিখেছেন ক্লিয়ার, লিভি মনি লিখেছেন ক্লিয়ার, জুই জবা মৌল সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম। তাহলে আজকে আমরা যে প্রশ্নগুলো সলভ করছি তার প্রথম প্রশ্ন থেকে আমরা দেখি। আমরা গতদিন কি 39 অর্থাৎ 39 নম্বর প্রশ্ন পর্যন্ত আমাদের শেষ হয়েছিল। আজকে তারপর থেকে অর্থাৎ আজকে 40 নম্বর কোশ্চেন থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ। এখানে ইংলিশের ভয়েস চেঞ্জিং থেকে কিন্তু আপনাদের একটা কোশ্চেন আসে ভয়েস চেঞ্জ থেকে। ভয়েস চেঞ্জটা খুবই সহজ একটা টপিক, যারা যারা আমার অ্যাডমিশন ব্যাচে অথবা জব ব্যাচে অথবা আমার অন্য কোনো জায়গাতে আপনারা ভয়েস চেঞ্জ ক্লাসটা করেছেন তারা এই প্রশ্ন আসলে অন্তত কখনোই বাদবে না, কারণ খুবই সহজ। দেখেন এখানে কি বলছে, চেঞ্জ ইনটু প্যাসিভ। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাক্টিভে আছে। অ্যাক্টিভ আমরা সর্বপ্রথমেই আমরা আগে দেখে নিই যে কোনো বাক্য সেটা অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে, কিন্তু এখানে উল্লেখ করেই দিয়েছে চেঞ্জ ইনটু প্যাসিভ, দ্যাটস মিন এটা কিন্তু অ্যাক্টিভে আছে, তাই তো? অ্যাক্টিভ আছে। কি বলছে, দ্য নার্স উইল চেক দ্য পেশেন্টস ব্লাড প্রেশার। এখানে কি করবে, নার্স হচ্ছে পেশেন্টের ব্লাড প্রেশার চেক করবেন। তাহলে এখানে কিন্তু নার্স সরাসরি কাজটা করছেন, সুতরাং এখানে হচ্ছে অ্যাক্টিভ আছে। এখন এইটা যখন আপনি প্যাসিভ করবেন, প্যাসিভ করার ক্ষেত্রে সবসময়ের জন্য আপনাকে আগে দেখতে হবে ভার্বের ফর্মটা কিসে আছে। তাহলে এখানে দেখেন এখানে কিন্তু একটা হচ্ছে মোডাল অক্সিলারি দেওয়া আছে, অক্সিলারি ভার্ব আছে যেটা হচ্ছে উইল। তাহলে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, ইউজ টু বি, এগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করি, জাস্ট এখানে প্যাসিভ করার সময় বি প্লাস ভি থ্রি অ্যাড করে দিই, তাই তো? বি প্লাস ভি থ্রি, অর্থাৎ এখানে বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হবে। এখন আমরা জানি যে ইউনিভার্সালস রুলস কি আমাদের প্যাসিভ করার জন্য, সেখানে হচ্ছে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করব যখন প্যাসিভ করব, তাই না? তাহলে এখানে কিন্তু সবগুলাই দেখেন একই আছে, পেশেন্টস, দ্য পেশেন্টস ব্লাড প্রেশার, এই পর্যন্ত দেখেন সবগুলা কিন্তু সেম আছে, সবগুলাই কিন্তু সেম আছে। তাহলে আপনার পরিবর্তনটুকু কোথা থেকে করতে হবে? এরপরে দেখেন আপনার যেহেতু উইল আছে, দ্যাটস মিন আপনার এর সাথে কি করতে হবে, এখানে যদি শ্যাল থাকতো শ্যাল বি, উইল থাকলে উইল বি, ঠিক আছে? এর সাথে কি বি প্লাস ভি থ্রি, তাহলে দেখেন এখানে ইজ আছে, তার মানে এটা কি কাটা যাচ্ছে, তাই না? এরপরে দেখেন কি আছে, উইল বি চেকড। হ্যাঁ, এই যে দেখেন এখানে কি, এই যে উইল প্লাস বি প্লাস ভি থ্রি বাই দ্য নার্স। হ্যাঁ, এখানে কি সাবজেক্ট অবজেক্ট হয়ে গেছে, বাই তারপরে হচ্ছে কি সাবজেক্ট অবজেক্ট হয়ে গেছে। তাহলে দেখেন এটা কিন্তু সঠিক আছে। এখানে দেখেন ওয়াজ আছে যেটা কিন্তু কাটা যাচ্ছে, একই সাথে এখানে পেশেন্ট ব্লাড প্রেশার, এখানে এটাও কিন্তু ভুল আছে। আশা করছি এটা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এখান থেকে তাহলে ভয়েস চেঞ্জিং থেকে, ভয়েস চেঞ্জেস থেকে কিন্তু আপনাদের একটা কোশ্চেন আসে, আপনাদের নতুন বইয়ে কিন্তু এগুলো হচ্ছে সুন্দর করে অ্যাড করা হয়েছে। আপনারা যদি ইংলিশ পার্টে চলে যান তাহলে দেখবেন এখানে ভয়েস চেঞ্জের জন্য আপনাদের টোটাল ভয়েস চেঞ্জ কিন্তু নতুন বই এখানে সুন্দর করে অ্যাড করে দেওয়া হয়েছে, এবং এখানে যেভাবে আছে আপনাদের ক্লাসে এটা সম্পূর্ণ কত সহজে আপনি এটা মুখস্থ করতে পারেন এটা শর্টকাট টেকনিক আপনাদের শিখিয়ে দেওয়া হবে। একই সাথে যে যে টপিকগুলো ইম্পর্টেন্ট, ইংলিশের সব টপিকগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ না, তবে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আপনাদের জন্য সুন্দর করে অ্যাড করা হয়েছে, ঠিক আছে?
ওকে, সব ঠিক আছে। তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা কি আপনারা ক্লিয়ার? প্রত্যেকে একটু চেষ্টা করবেন, যেহেতু এটা ইংলিশ ছিল, পরের কোশ্চেনগুলো আপনারা একটু অ্যান্সার করার চেষ্টা করবেন। কি বলছে? হোয়েন পারফর্মিং অ্যান অ্যাবডোমিনাল অ্যাসেসমেন্ট। এই কোশ্চেনটা আপনাদের পরীক্ষার আগেও আমরা এটা ফ্রি ক্লাসের মধ্যে দিয়েছিলাম। একই সাথে অনেকগুলো কোশ্চেন আপনারা ফ্রি ক্লাসের মধ্যেই পেয়েছেন। তাহলে এটা সঠিক অ্যান্সারটা কোনটি হবে প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন। একই সাথে আপনারা যারা লাইভে যুক্ত আছেন প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেন। প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দেন প্লিজ। আপনারা প্রত্যেকেই লাইভটা একটু শেয়ার করে দিয়েন। আপনারা প্রত্যেকেই লাইভটা একটু শেয়ার করে দেন, ঝটপট শেয়ার করে একটু ডান লিখে দিয়েন যে আপনি শেয়ার করে দিয়েছেন। আচ্ছা, এখানেই হচ্ছে, তাহলে এটা সঠিক উত্তরটা কি হবে? কোশ্চেনটা আমরা বারবারই বলেছিলাম দুইটা ভাবে আসে। একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাসেসমেন্ট থাকতে পারে, একটা হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাসেসমেন্ট থাকতে পারে। সো এখানে তাহলে সঠিক উত্তর কোনটি হবে? একটু প্রত্যেকে অ্যান্সার করে ফেলেন, ঝটপট অ্যান্সার করে ফেলেন যে এখানে সঠিক উত্তরটি কোনটি হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি পড়াটা যখন থেকে শুরু করবেন একদম প্রথম থেকেই যেন আপনার একটা ধারাবাহিকতা বজায় থাকে। অনেকেই হচ্ছে শেষের দিকে মারাত্মকভাবে সিরিয়াস হয়ে যান, কিন্তু প্রথম থেকে আপনার কোনো সিরিয়াসনেস কাজ করে না। যার ফলে যে জিনিসটা হয়, আপনি শেষে যে অনেক বেশি লোড নেন, অর্থাৎ ওভারলোড হয়ে যায়, আর ওভারলোড হয়ে গেলে আপনার ব্রেন তখন কোনটা রাখবে কোনটা ধরবে এরকম একটা অবস্থা হয়ে যায়। যাই হোক, তাহলে এখানে কি বলছে? ইন পারফর্মিং, এখানে অ্যান অ্যাবডোমিনাল অ্যাসেসমেন্ট, যেহেতু এখানে ফিজিক্যাল না দিয়ে ডাইরেক্ট আপনার অ্যাবডোমিনাল অ্যাসেসমেন্ট দিয়ে দিয়েছে, তার মানে এটা কিন্তু আরো সহজ হয়ে গেল আপনার জন্য। ওভারঅল দুইটাই সহজ। নার্সার শুড ফলো হুইচ এক্সামিনেশন সিকোয়েন্স, এখানে কোন সিকোয়েন্সটা উনি ফলো করবেন। আমরা প্রত্যেকে এটার একটা শর্টকাট টেকনিক জানি। যদি সেটা ফিজিক্যাল হচ্ছে এক্সামিনেশন হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি জানি? ইন প্রপার ফিজিক্যাল অ্যাসেসমেন্ট, ফিজিক্যাল অ্যাসেসমেন্ট, এটা হচ্ছে কি আমাদের যখন ফিজিক্যাল এক্সামিনেশনের ক্ষেত্রে থাকবে। তাহলে এখানে দেখেন ইনটা হচ্ছে ইন্সপেকশন, এখানে হচ্ছে দেখেন প্রপার থেকে আমরা এখানে কিন্তু প্রত্যেকেই জানি এটা হচ্ছে কি আপনার হচ্ছে পালপেশন এবং অ্যাসেসমেন্ট, তাই তো? এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা। কিন্তু যখন হচ্ছে আমাদের এটা হচ্ছে যখন আমাদের অ্যাবডোমিনাল অ্যাসেসমেন্টের ক্ষেত্রে থাকবে, তখন আমরা এইভাবে মনে রাখতে পারি। আমি এটা বারবারই বলেছি, আপনারা আই এ পারপু, ঠিক আছে? আপনি এইভাবে মনে রাখতে পারেন, আই এ পারপু, ঠিক আছে? তার মানে কি দেখেন, তাহলে এখানে কোনটা সঠিক আছে? এখানে হচ্ছে তাহলে আই ফর হচ্ছে ইন্সপেকশন, আপনার তাহলে এখানে প্রথমে পারকেশন আছে এবং এখানে হচ্ছে অস্কালটেশন আছে, দুইটাই কিন্তু আপনার তাহলে ভুল হচ্ছে। তাহলে দেখেন এটা আছে এবং এটা আছে, তাই তো? তাহলে আমরা এই দুইটা নিলাম। এরপরে হচ্ছে কি অস্কালটেশন, তাহলে দেখেন এরপরে কিন্তু পালপেশন চলে আসছে, সুতরাং তাহলে এটাও বাদ যাচ্ছে। সঠিক উত্তর তাহলে কি এ। আপনারা কিন্তু লিপিমণি সঠিক উত্তর দিয়েছেন, সুলতান আক্তার সি দিয়েছেন, যেটা হচ্ছে ভুল। ওকে, এরপরে হচ্ছে দেখেন আপনি কিন্তু হয়তো ওই যে আপনার শুধুমাত্র ফিজিক্যাল অ্যাসেসমেন্টের মধ্যে চলে গেছেন, যখন অ্যাবডোমিনাল উল্লেখ করে দিবে তখন কিন্তু এর সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? অবশ্যই এটা মাথায় রাখবেন, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। ফিজিক্যাল এক্সামিনেশন থেকে একটা কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসে, এখানে প্রত্যেকটা আলাদা আলাদা করে ভিন্ন ভিন্ন ভাবেও কিন্তু পরীক্ষাতে আসতে পারে, এটাও কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি এটার উপরে টোটালি একটা টপিক পেয়ে যাবেন ফিজিক্যাল এক্সামিনেশন ফান্ডামেন্টালস অফ নার্সিং এর মধ্যে। তাহলে এই টপিকটা যখন আপনি পড়ছেন, এইটার আপনি লাইসেন্স এক্সামিনি হন অথবা হচ্ছে আপনি পোস্ট বেসিক পরীক্ষার্থী হন, আপনার কিন্তু সবার জন্য উভয়ের জন্য গুরুত্বপূর্ণ, আপনি সেটা যে কোনো গ্রুপের হন। তাহলে এইগুলো কখনো আলাদা করে পড়বেন না, এটা সবার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দিবেন প্লিজ। কে কে শেয়ার করেছেন আমরা একটু দেখে নিই। ক্লাসগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকেই লাইভটা একটু শেয়ার করে দিবেন, প্রত্যেকেই। আচ্ছা, সবাই সঠিক উত্তর দিচ্ছেন। রেখা খাতুন দিয়েছেন 4-এর এ, সোনিয়া আক্তার দিয়েছেন 4-এর এ, ভেরি গুড। তাহলে এই প্রশ্নটা দুইটা ভাবে আসতে পারে, যদি হচ্ছে ডাইরেক্ট ফিজিক্যাল এক্সামিনেশন থাকে, ইমপ্রপার ফিজিক্যাল এক্সামিনেশন আমরা এটা মনে রাখবো। আর যদি হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল উল্লেখ করে দেয়, তাহলে আমরা আইএ পারপুরে মনে রাখবো, ঠিক আছে? আর এটা হচ্ছে কি, এটা তাহলে পারকাশন আর এখানে হচ্ছে প্যালপেশন, ঠিক আছে? আমরা আলাদা করে মনে রাখবো। ওকে, তাহলে এটা ছিল আমাদের 41। 42 নাম্বার কোশ্চেন কি এসেছে দেখি। উইচ ইন্টারভেনশন ইন অ্যাপ্রোপ্রিয়েট ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর এ পেশেন্ট উইথ অ্যাকুয়েট গ্রানুলার আর্থারাইটিস। দেখেন এইখানে বলছে যে কোন ইন্টারভেনশনটা এর মধ্যে মানে তার জন্য উপযুক্ত হবে, ঠিক আছে? এই যে পেশেন্ট যার গ্রানুলার আর্থারাইটিস আছে অর্থাৎ গোট, সেই ক্ষেত্রে তার জন্য কোন জিনিসটা এখানে দেখা দিতে পারে। কি বলছে দেখেন, তার জন্য কোনটা উপযুক্ত হবে। কি বলছে? অ্যাপ্লাই কুল কম্পাশন, ঠিক আছে? আপনি তার জন্য কোন ইন্টারভেনশনটা অ্যাপ্লাই করবেন এখানে, বা তার জন্য যথোপযুক্ত হবে। নাকি আপনি তাকে হাঁটার জন্য হচ্ছে হাঁটতে বলবেন, নাকি এখানে এনকার্স হাই পিউরিন ডায়েট, অর্থাৎ হাই পিউরিন ডায়েট বলতে আপনার সি ফুড, মিল্ক, এই মিট, এই ধরনের খাবারগুলো তাকে
খেতে বলবেন। আর আরেকটা হচ্ছে রেস্ট্রিক্টেড হাইড্রেশন, এবং আপনি কি তাকে হচ্ছে রেস্ট্রিক্টেড করে দিবেন, বাধা দিবেন বা খেতে দিবেন না তার যে শরীরের পর্যাপ্ত পরিমাণের পানি হাইড্রেশন হওয়ার জন্য, ঠিক আছে? তাহলে এখানে ডাইরেক্ট রেস্ট্রিক্টেড ওয়াটারও থাকতে পারে, হাইড্রেশন থাকতে পারে, অপশনটা যেভাবে কিন্তু থাকতে পারে। তাহলে দেখেন মূলত হচ্ছে এটা কিসের জন্য হয়, এটা হচ্ছে ইউরিক অ্যাসিড, তাই না? এটা হচ্ছে ইউরিক অ্যাসিড জমা হয়ে তখন কিন্তু সেটা গোট বা হচ্ছে গ্রানুলার আর্থারাইটিস হতে পারে, ইনফ্লামেশন হইতে পারে, তাই না? এখন যদি ইনফ্লামেশন হয় তাহলে এটার জন্য আপনার কোন ইন্টারভেনশনটা হবে আমরা একটু দেখি। আপনি কি তাকে হাঁটতে বলবেন? যদি আপনি তাকে হাঁটতে বলেন তাহলে সেই ক্ষেত্রে তার কিন্তু ইনফ্লামেশনটা আরো বাড়তে পারে, পেইন বাড়তে পারে, সোয়েলিং হতে পারে, সমস্যা হতে পারে। হাই পিউরিন ডায়েট কিন্তু এখানে হচ্ছে ইউরিক অ্যাসিডের পরিমাণটা বাড়াতে পারে, দ্যাটস মিন এটা কিন্তু আরো বেশি ক্ষতিকর হয়ে দাঁড়াবে। রেস্ট্রিক্টেড হাইড্রেশন, হাইড্রেশন যদি রেস্ট্রিক্টেড করে দেন তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু তার এটার জন্য মানে হচ্ছে তার কিন্তু নিজেরই ক্ষতি হবে, কারণ কি হাইড্রেশন যদি পর্যাপ্ত পরিমাণে হয় তাহলে এটা কিন্তু অনেকটা ফ্লাশের কাজ করে। আর এখানে কি করবেন দেখেন, অ্যাপ্লাই কুল কম্পাশন, এটা করলে কি হবে, যেখানে ওখানে ঠান্ডার কোনো কিছু একটা অ্যাপ্লাই করলে সেই ক্ষেত্রে কিন্তু ওখানে যে পেইনটা, ইনফ্লামেশনটা, এটা কিন্তু একটু রিডিউস হবে। ওকে, ক্লিয়ার হয়েছেন? আচ্ছা, জুই জবা মৌ লিখেছেন 42-এর এ দিয়েছেন, হ্যাপি ইসলাম দিয়েছেন 42-এর এ, সোনিয়া সরকার দিয়েছেন 42-এর এ। প্রত্যেকেই লাইভটা একটু শেয়ার করে দেন, একজনও কিন্তু এখনো শেয়ার করেন নাই, কিন্তু আপনারা শেয়ার না করলে অন্যরা কিভাবে উপকৃত হবে আপনাদের দ্বারা? 42-এর এ দিয়েছেন, ভেরি গুড। বি রয়, শিল্পী সব শিপন, আচ্ছা, সাবরিনা নৌশিন মিম দিয়েছেন। এই প্রশ্নগুলা সর্বক্ষেত্রে সব জায়গাতে সবার জন্য সমান গুরুত্বপূর্ণ, সো এগুলো আমাদেরকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? সঠিক উত্তর দিয়েছেন সবাই। ওকে, আচ্ছা, পরের প্রশ্নে চলে আসি আমরা। 43 নাম্বার কোশ্চেন কি বলছে, উইচ ফাইন্ডিং সাজেস্ট কম্পার্টমেন্ট সিনড্রোম। আচ্ছা, এইটুকু আপনাকে আগে বুঝতে হবে, কম্পার্টমেন্ট সিনড্রোম ইন এ পেশেন্ট উইথ এ কেস্ট, অর্থাৎ কি, যে কোনো পেশেন্টকে যখন কম্পার্টমেন্ট সিনড্রোম বলতে বোঝায় এ গ্রুপ অফ মাসেল অর নার্ভ আর টু মাস প্রেশার, তাই তো? মানে কি, যেখানে কোনো মাসেল এবং নার্ভগুলো খুব বেশি পরিমাণে সেখানে প্রেশার খাচ্ছে। তাহলে এই যে কোন ফাইন্ডিংটা, যে আপনার এই যে হচ্ছে মাসেলগুলা একসাথে হচ্ছে গ্রুপ অফ মাসেল যেখানে প্রচুর পরিমাণে প্রেশারে আছে, তাহলে কোন ফাইন্ডিংটা আপনি বলেন তো, যে এখান থেকে বুঝতে পারবেন যে তার কম্পার্টমেন্ট সিনড্রোমকে সাজেস্ট করে, হ্যাঁ, বা এখানে এইটাকে হচ্ছে আপনার এইটাকে সাজেস্ট করে যে কম্পার্টমেন্ট সিনড্রোম তার হচ্ছে, কোন ফাইন্ডিংটা এর মধ্যে থেকে আপনার সাজেস্ট করবে? প্রত্যেকে একটু এটা কমেন্ট করে ফেলবেন, এটা কিন্তু সহজ একটা কোশ্চেন, পরীক্ষাতে আসে কিন্তু এই কোশ্চেনটা। প্রত্যেকেই একটু এটা কমেন্ট করেন, একই সাথে সবাই একটু চেষ্টা করেন লাইভটা শেয়ার করে দেওয়ার। শেয়ার করে দিলে মানুষ উপকৃত হবে, এর দ্বারা মানুষ উপকৃত হবে। আপনারা প্রত্যেকেই লাইভটা একটু শেয়ার করে ফেলবেন। ওকে, 43 নম্বর কোশ্চেনের উত্তর কি হবে, প্রত্যেকেই একটু অ্যান্সার করে ফেলেন। তাহলে দেখেন এখানে বলছে মাইল্ড সোয়েলিং অফ দ্য লিম্ব, হালকা পরিমাণের সোয়েলিং হবে। আচ্ছা, সেভার পেইন নট রিলিভ বাই অ্যানালজেসিস, নাকি এখানে হচ্ছে আপনি এটা খুবই সেভার পেইন থাকবে এবং অতিরিক্ত ব্যথা যন্ত্রণা হবে এবং কোনো ধরনের অ্যানালজেসিস দিলেও কিন্তু সেটা রিলিভ হবে না। কি বলছে এখানে হচ্ছে স্লাইড রেডনেস ওভার দ্য স্কিন, স্কিনের উপরে হালকা পরিমাণের লাল লাল ভাব চলে আসবে, নাকি ডিক্রিজ অ্যাপিটাইট, ক্ষুধা মন্দা হবে? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন, আশা করছি এই প্রশ্নের উত্তর আপনারা খুব সুন্দরভাবে দিতে পারবেন, সবাই দিতে পারবেন। প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন, খুব সহজ একটা প্রশ্ন। শান্ত ইসলাম, শান্ত ইসলাম দিয়েছেন 43-এর এ দিয়েছেন, আচ্ছা আমরা নিলাম। 43-এর এ দিয়েছেন রেখা খাতুন, বাকিরা একটু অ্যান্সার করেন। যদি দেখেন আপনি কোনো কিছু দিয়ে, ফর এক্সাম্পল আমি এখানে কম্পার্টমেন্ট সিনড্রোমটা বলছি, যে এখানে হচ্ছে কি যে অতিরিক্ত কোনো, এখানে অলরেডি কিন্তু কেসটা আছে, তাই না, প্লাস্টার কেসটে। তাহলে এই ক্ষেত্রে দেওয়ার ফলে আপনার যখন অতিরিক্ত পরিমাণে হচ্ছে এই জায়গাটা চেপে থাকবে, ফর এক্সাম্পল ধরেন এখানে একটা কেস দেওয়া হলো এবং এখানে এই কাস্টের কারণে এখানে দেখাচ্ছে অতিরিক্ত প্রেশার পাচ্ছে আপনার এটা, সেই ক্ষেত্রে কি আপনার হালকা পরিমাণে ফুলবে? এটা তো অতিরিক্ত চাপ খাওয়ার কারণে এখানে পর্যাপ্তভাবে আপনার ব্লাড, অক্সিজেন এগুলো ঠিকঠাক ভাবে ট্রান্সফার হচ্ছে, ট্রান্সমিশন হতে পারবে না, তাই না, ট্রান্সফার হতে পারবে না। যার ফলে এখানে কি হবে, এখানে কিন্তু তীব্র পরিমাণে ব্যথা তৈরি শুরু হবে। ওকে, এখানে কি হবে, এখানে কিন্তু পর্যাপ্ত তখন ব্যথা শুরু হবে, এবং এই ব্যথা যতক্ষণ পর্যন্ত ওটাকে আপনি হচ্ছে মানে খুলে দিচ্ছেন না, যতক্ষণ পর্যন্ত ওটা একটু মানে হালকা করে না দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা রিলিফ হওয়ার সম্ভাবনা নেই। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এখানে সেভার পেইন তৈরি হবে এবং কোনো ধরনের অ্যানালাইসিস কিন্তু এখানে কিন্তু কাজ করবে না।
তাহলে এখানে তাহলে কম্পার্টমেন্ট সিনড্রোম সাজেস্ট করবে হচ্ছে আপনার বি নাম্বার অপশন। ঠিক আছে, এখানে হালকা পরিমাণে লাল হবে বা এখানে হচ্ছে ক্ষুধামন্দা দেখা দিবে, বিষয়টা এরকম না। মাইল্ড সোয়েলিং হবে অফ দ্য লিম্বে, কিন্তু না। আপনারা কিন্তু অনেকেই প্রশ্নের উত্তরটা ভুল দিয়েছেন। ফারজানা সঠিক দিয়েছেন, সোনিয়া 43-এর এ দিয়েছেন, রেখা দিয়েছেন, অনেকেই কিন্তু প্রশ্নের উত্তরটা ভুল দিয়েছেন। দিয়েছেন প্রশ্নগুলা আমরা সবসময়ের জন্য এই যে প্রশ্ন এক্সাক্ট কি চাচ্ছে সেটার কি কি হতে পারে এই জায়গাগুলো আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করবো, এগুলো মনে রাখবো। ওকে, 44 নম্বর কোশ্চেন কি বলছে আমরা দেখি। দ্য কি প্রিন্সিপাল অফ ইফেক্টিভ ডেলিগেশন। ডেলিগেশন বলতে কি বোঝায় এটা আপনি কি প্রিন্সিপালটা কি, ডেলিগেশন খুবই সহজ একটা জিনিস। এইগুলা নিয়ে দেখেন, আমি বারবারই বলি আপনি যেটাই পড়েন না কেন ভাই, আপনি টপিক বেস পড়েন। টপিক বেস পড়ার ব্যতীত কিছুই নাই। এটা কিন্তু আমাদের কোনো, আমি তো এখান থেকে আপনাদের পোস্ট বেসিকের কোশ্চেনগুলো দেখিয়ে দিয়েছিলাম। 73টা কোশ্চেন আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি যে আপনাদের একদম কমন ছিল। আর এবারের এডিশনে তো ইনশাল্লাহ আরো বেশি আপনারা, আমরা আশা করছি। এখানে প্রত্যেকটা এই যে টপিকগুলো আছে, আপনি যদি লিডারশিপ ম্যানেজমেন্টে চলে যান তাহলে দেখবেন যে এগুলো নিয়ে আলাদা করে টপিক দেওয়া আছে, এই যে ডেলিগেশন অ্যান্ড স্প্যান অফ কন্ট্রোল। ঠিক আছে, এখানে আলাদা করে এই ধরনের টপিকগুলো আছে। আপনি এই টপিকগুলোর মধ্যে সব ধরনের কোশ্চেন পাবেন। আপনি টপিক বেস পড়েন, আপনি যে বই পড়েন, আপনি যে বই পড়েন টপিক বেস পড়েন। আচ্ছা, কি বলছে, অ্যাসাইন রেসপন্সিবিলিটি উইথ অথরিটি। বাকিগুলোর একটু অ্যান্সার করেন, প্রত্যেকে একটু অ্যান্সার করার চেষ্টা করেন। প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ডেলিগেশন বলতে কি বুঝবে, যে অ্যাসাইন অনলি রুটিন টাস্ক, শুধুমাত্র রুটিন টাস্কগুলো ঠিকঠাকভাবে করা, নাকি এখানে অ্যাসাইন রেসপন্সিবিলিটি উইথ অথরিটি, এখানে হচ্ছে কর্তৃত্বের সাথে, দায়িত্বের সাথে হচ্ছে কি কর্তৃত্ব অন্যের মধ্যে এগুলো বন্টন করে দেওয়া, নাকি হোল্ড অন অ্যাকাউন্টেবিলিটিস, এখানে হচ্ছে মানে আপনার যে কর্তৃত্ব সেটা বন্ধ করে দেওয়া। ঠিক আছে, আর একটা কি বলছে যে অ্যাভয়েড সুপারভিশন। আপনার যে তত্ত্বাবধান আছে সেটা আপনি ঠিকঠাকভাবে মেনটেন করবেন না, সেটা এড়িয়ে চলবেন, তাই তো, অ্যাভয়েড করবেন। তাহলে উত্তরটা কি হচ্ছে আমরা একটু দেখি। শান্ত দিয়েছেন বি দিয়েছেন, লিপি দিয়েছেন বি 44-এর, মুন্নি ইসলাম দিয়েছেন বি দিয়েছেন 44-এর, হ্যাপি দিয়েছেন বি, রিয়াজ মোল্লা দিয়েছেন বি দিয়েছেন, সোনিয়া 43-এ ছিলেন, ওকে। সুলতানা আক্তার দিয়েছেন বি, পুষ্প দিয়েছেন বি, বিরয় দিয়েছেন বি, রেখা খাতুন দিয়েছেন বি দিয়েছেন, শান্তা দাস। ভেরি গুড, আপনারা কিন্তু ডেলিগেশনের বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং সঠিক উত্তর দিচ্ছেন সবাই। তাহলে 44-এর উত্তর হচ্ছে বি। আমরা 45 নম্বর কোশ্চেনটা দেখি। দ্য লিডারশিপ স্টাইল উইথ লেস প্রোডাক্টিভিটি, মানে এটাও একটা সহজ কোশ্চেন। যারা আসলে লিডারশিপ স্টাইলগুলো ঠিকঠাকভাবে জানেন, কোনটার এখানে ডেমোক্রেটিক আসলে কি কাজ করে, অটোক্রেটিক কিভাবে কাজ করে, লেজিসফেয়ার কিভাবে কাজ করে, আর বিউরোক্রেটিক কিভাবে কাজ করে, এগুলা যারা আপনারা ঠিকঠাক জানেন তারা এই প্রশ্নটা খুব সহজেই অ্যান্সার করতে পারবেন। যে এখানে কোনটা লেস্ট অ্যাক্টিভিটি, মানে প্রোডাক্টিভিটি, লেস প্রোডাক্টিভিটি কোনটা থেকে খুব একটা উৎপাদনশীলতা আশা করা যায় না। আপনারা একটু অ্যান্সার করে ফেলেন যে এটা সঠিক উত্তরটা কি হবে। সব থেকে এখানে এই জিনিসটাই খুঁজে বের করেন যে যে জিনিসটার মধ্যে কি হবে না, যেখানে কারোর কাছে কোনো বাধ্যবাধকতা নেই, নিজের স্বাধীনতা মতো নিজেই কাজ করছে, মানে এইখানে আপনি কি প্রোডাক্টিভিটি আশা করেন। ফর এক্সাম্পল ধরেন, আমাদের একটা টিম আছে, সেখানে হচ্ছে আমরা 7 জন থেকে 10 জন আছি। তো আমাদের টিমের মধ্যে দেখা যাচ্ছে একজন সুপারভাইজার আছে অথবা অথরিটি আছে, এর মধ্যে আলাদা একজন। তো সে কি করছে, সে আলাদা করে সবাইকে কন্ট্রোল করছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু কি হবে, সে সবাইকে যখন কন্ট্রোল করছে, সবাইকে যখন সুপারভাইজ করছে, তখন কিন্তু কাজগুলো সব সঠিকভাবে হবে। আবার দেখা যাচ্ছে সবার একটা রুল রেগুলেশন আছে যে আপনাকে এই রুলসের মধ্যে কাজ করতে হবে, এই অনুযায়ী কাজ করতে হবে। এইভাবেও যদি হয় তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু দেখবেন যে কাজগুলো ঠিকঠাকভাবে হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার কাজ দেখারও কেউ নেই, জবাবদিহিতা দেওয়ারও কেউ নেই, এবং আপনি স্বাধীন একদম, মানে ফ্রিডম, আপনার কোনো চিন্তা ভাবনা কিছুই নেই। আপনি দেখা যাচ্ছে মন চাইলে কাজ করছেন, না চাইলে কাজ করছেন না। তাহলে এই ক্ষেত্রে যে জিনিসটা হবে সেটা কি, সেটা হচ্ছে কিন্তু আপনার কোনো ধরনের জবাবদিহিতাও থাকবে না, এখান থেকে প্রোডাক্টিভিটিও কোনো ধরনের খুব একটা আশা করা যায় না। তাহলে দেখেন, এখানে একজন বলছেন অটোক্রেটিক, এটা কিন্তু বস সেন্ট্রেটেড, অর্থাৎ কি আপনার এখানে একজন বস থাকবে, একজন লিডার থাকবে, সে কিন্তু আপনার এই সবগুলো পর্যবেক্ষণ করবে, সে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও কিন্তু সে সহযোগিতা করবে। তাহলে এটা থেকে কিন্তু কি আশা করা যায়, প্রোডাক্টিভিটি আশা করা যায়। কিন্তু লেজিসফেয়ারের ক্ষেত্রে কি হচ্ছে, যেটা টোটালি ফ্রিডম। ঠিক আছে,
যেখানে কি আপনার দেখার কেউ নাই, আপনার কাছ থেকে জবাবদিহিতা করার কেউ নাই, যেখানে আপনি একদমই স্বাধীন। বিউরোক্রেটিক এখানে একটা নির্দিষ্ট রুলস রেগুলেশন মেনে চলতে হবে সেই অনুযায়ী। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে এখানে সঠিক উত্তরটা আমাদের কি হবে, যেখানে কোনো বাধ্যবাধকতা নাই, রুলস রেগুলেশন নাই, কোনো ধরনের কিছুই নাই, একদম ফ্রিডম, সেটা হচ্ছে লেজিসফেয়ার। ঠিক আছে, সুতরাং আমাদের এইগুলা দেখেন লিডারশিপ থেকে অনেক কোশ্চেন এসেছে, সুতরাং আমাদের এইগুলো খুব ভালোভাবে পড়তে হবে এবং মনে রাখতে হবে। এখন একটা বিষয় হচ্ছে কি যে পরবর্তীতে যে আপনার লিডারশিপ ফোকাস করে, লিডারশিপ ম্যানেজমেন্ট ফোকাস করেই বেশি কোশ্চেন হবে, বিষয়টা কিন্তু এরকম না। কোশ্চেনের প্যাটার্ন কিন্তু প্রতিবারই চেঞ্জ হয়। তবে কিছু কিছু ফিক্সড সাবজেক্ট আছে, ভাইটাল সাবজেক্ট আছে, যেগুলো থেকে প্রশ্ন আসেই, বেশি বেশি প্রশ্ন আসে। ওকে, আমরা পরের প্রশ্নে চলে আসি। 46 নাম্বার কোশ্চেন, কনফ্লিক্ট রেজলিউশন। এখানে হচ্ছে সোজা কথায় ঝগড়া বিবাদ সলিউশন করার জন্য এই নার্সিং ম্যানেজমেন্ট ইজ দ্য বেস্ট অ্যাসিভ ট্রু। দেখেন আপনি কোন মাধ্যমটা ফলো করে এই যে দ্বন্দ্বটা আপনি খুব সহজেই সলিউশন করতে পারেন, সমাধান করতে পারেন। দেখেন তো এখানে কি বলছে, অ্যাভয়েডেন্স, অর্থাৎ আপনি হচ্ছে সেটা এড়িয়ে চলে যেতে পারেন, সেটা কোনো কিছু মূল্যায়ন করলে না হচ্ছে হোক। এরপরে নেগোসিয়েশন, অর্থাৎ কি সেখানে আপনি সমঝোতা করলেন, আলোচনার মাধ্যমে সেটা মীমাংসা করতে পারেন। ডোমিনেশন, আর একটা হচ্ছে কি সাপ্রেশন, মানে হচ্ছে আপনি কি এখানে কর্তৃত্ব চাপিয়ে দিলেন অথবা আপনি নিজের আধিপত্য বিস্তার করছেন। ঠিক আছে, অথবা কি আপনি নিজের আধিপত্য বিস্তার করতে পারেন। ডোমিনেশন আধিপত্য বিস্তার করতে পারেন, সাপ্রেশন অর্থাৎ কি জোর করে কোনো কিছু চাপিয়ে দিতে পারেন। তাহলে এখানে সঠিক উত্তরটি কোনটা হবে? সবার আশা করি 46 নম্বর কোশ্চেনের উত্তর পারার কথা এবং আপনারা অবশ্যই পারবেন। প্রত্যেকে একটু অ্যান্সার করেন। বিরয় দিয়েছেন, 46-এর বি দিয়েছেন। ছেচল্লিশের বি দিয়েছেন, বাকির অ্যান্সার করে ফেলেন ঝটপট। খুব সহজ একটা জিনিস, আপনার সামনে যদি কোনো ধরনের ঝগড়া বেঁধে যায় তো আপনি কি করবেন? এইটুকুই যদি আপনি এখন অ্যান্সার না করতে পারেন তাহলে তো আসলে সমস্যা আমাদের মধ্যেই, ঝগড়া বিবাদ আর থামবে না, তাই তো এটা চলতেই থাকবে। ওকে, হ্যাঁ, এটা কি করতে হবে? নেগোসিয়েশন করে সেটা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে, তাই না? তাহলে এটাই হচ্ছে বেস্ট ওয়ে। ওকে, এরপরের প্রশ্নে চলে আসি আমরা। 47 নাম্বার কোশ্চেন, দ্য মোস্ট কমন কজেস অফ অ্যাকুয়েট আপার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্লিডিং। তাহলে দেখেন মোস্ট কমন এর কথা বলছে, যেটা মানে একবারে খুব কমন, সাধারণত যেটার কারণে আপার রেসপিরেটরি ব্লিডিংটা হয়ে থাকে। ব্লিডিং, পেপটিক আলসার ডিজিজ, এখানে কার্সিনোমা অফ দ্য স্টোমাক, এখানে হচ্ছে ম্যালোরি ওইজেস্টিয়ার, অর্থাৎ কি যেখানে হচ্ছে আপনার দুইটা জাংশন, ইসোফেগাস স্টোমাকের যে জাংশন সেটা ছিঁড়ে যাওয়া, আর এখানে হচ্ছে রাপচারেট এসোফেগাল ভ্যারিসিস, অর্থাৎ কি আপনার এখানে হচ্ছে রাপচার হয়ে যাবে, এসোফেগাল ভ্যারিসিসটা হচ্ছে ছিঁড়ে যায়। তো সেই ক্ষেত্রে এখানে বলছে যে মোস্ট কমন কজেস, এখানে সবগুলাই মূলত কজেস, তবে মোস্ট কমন কজেস সচরাচর যেটার কারণে হয়ে থাকে। একটু অ্যান্সার করবেন আশা করি, এটা মোটামুটি অ্যান্সার করতে পারার কথা 47 নাম্বার কোশ্চেনের। প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। 47 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? প্রত্যেকে একটু অ্যান্সার করেন। এ দিয়েছেন ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ দিয়েছেন, হ্যাঁ ব্লিডিং পিউডি, ভেরি গুড। বাকিরা একটু অ্যান্সার করেন। 47-এর এ দিচ্ছেন জুই জবা মৌ, মুন্নি ইসলাম, রিয়াজ মোল্লা এবং ফারজানা রেখা খাতুন, সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন। গ্রেট, ভেরি গুড। তাহলে এটা হচ্ছে কি মোস্ট কমন কজেস হচ্ছে কি পিইউডি, তাই তো? 48 নম্বর কোশ্চেনে চলে আসি আমরা। হুইচ ইজ দ্য মোস্ট কমন মাস্কুলোস্কেলেটাল কমপ্লিকেশন অফ প্রলং ইমোবিলিটি। অর্থাৎ কি যদি দীর্ঘদিন যাবত আপনার কোনো ধরনের নড়নচড়ন না থাকে, ইমোবিলাইজেশন হয়, তাহলে সেই ক্ষেত্রে মোস্ট কমন মাস্কুলোস্কেলেটাল কমপ্লিকেশন কোন জটিলতাটা আপনার দেখা দিতে পারে? কি বলছে? মাসেল হাইপারট্রফি। সেখানে কি আমরা অ্যাট্রফি এবং হাইপারট্রফির ক্ষেত্রে জানি যে মাসেল হাইপারট্রফি বলতে হচ্ছে মাসেল হচ্ছে মানে বড় হয়ে যাওয়া এবং সেখানে পর্যাপ্ত স্ট্রং হওয়া, তাই না? খুব বেশি স্ট্রং হওয়া, তার মানে কি এগুলো হচ্ছে জিম করার ক্ষেত্রে এই সেই মাসেল থাকে ইয়া, তাই না? এরপরে হচ্ছে মাসেল অ্যাট্রফি বলতে আমরা জানি যে হচ্ছে অ্যাট্রফি হচ্ছে যেখানে মাসেলের সাইজটা কমে যাবে, স্ট্রেংথটা কমে যাবে, তাই না? জয়েন্ট হাইপারমোবিলিটি, অর্থাৎ অতিরিক্ত পরিমাণে জয়েন্ট হাইপারমোবিলিটি হবে, আর একটা হচ্ছে ইনক্রিজড বোন ডেন্সিটি, বোনের ঘনত্বটা বাড়বে। ঠিক আছে, একটু কমেন্ট করে ফেলেন প্রত্যেকেই। খুব সহজ একটা কোশ্চেন 48-এর, আশা করছি প্রত্যেকে অ্যান্সার করতে পারবেন। আপনারা যে টপিকটাই পড়েন, যে সাবজেক্টটাই পড়েন, একটু বুঝে শুনে সুন্দর করে যদি একবার করে পড়েন, ইনশাল্লাহ এগুলা থেকে প্রশ্ন আসলে যেন ভুল না হয়।
ছেলের নাম ওকে, রিতা আক্তার ডান লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ বোন, শেয়ার করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। জান্নাতুল ফেরদাউস লিখেছেন বি দিয়েছেন, 48-এ ডি দিয়েছেন। তাহলে দেখেন এখানে কি হবে, তাহলে এখানে অতিরিক্ত পরিমাণে মাসেল স্ট্রেংথ হবে না, যেহেতু অনেকদিন যাবত আপনি সেটা নরমচরণ নেই, সেই ক্ষেত্রে দেখবেন শুকিয়ে আসবে বা হচ্ছে ওইখানে শক্তিটা অনেকটা কমে যাবে, তাই না? তাহলে এটা হচ্ছে না, তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু আমরা বুঝতে পারছি যে বি হচ্ছে। একজন দেখলাম দিয়েছেন যে হচ্ছে ইনক্রিজ বোন ডেন্সিটি, বোনের ঘনত্ব এখানে কমবে, যার ফলে স্টোপ্রোসিস হতে পারে, তাই তো? তাহলে সেক্ষেত্রে এটাও কিন্তু সঠিক উত্তর হচ্ছে না। ওকে, এখানে বোন ডেন্সিটিটা কমে যায় যদি হচ্ছে আপনি প্রলং ইমোবিলিটি হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হতে পারে যে এখানে ডেন্সিটিটা কমতে পারে, ডিক্রিজ হবে, নট ইনক্রিজ। ওকে, 48 নাম্বারটা আমরা পার করলাম। 49 নাম্বার কোশ্চেন কি বলে দেখি। দ্য এপিক্যাল পালস অ্যাসেস বাই প্লেসিং দ্য ডায়াফ্রাম অফ দ্য স্টেথোস্কোপ এট উইচ লোকেশন। কোন লোকেশনে আপনি হচ্ছে এপিক্যাল পালসটা অ্যাসেস করবেন? খুব সহজ একটা কোশ্চেন, এবং এই কোশ্চেনটা আমাদের মনে হয় প্রত্যেকেরই মুখস্থ আছে। আমার মনে হয় প্রত্যেকেরই মুখস্থ আছে কোশ্চেনটা, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলবেন যেটা সঠিক উত্তরটা কি হবে। যে এপিক্যাল পালসটা আমরা অ্যাকচুয়ালি কোন লোকেশনে হচ্ছে এটা আমরা অ্যাসেস করি। ঠিক আছে, এখানে কি বলছে, রাইট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস। ইন্টারকোস্টাল স্পেস মানে কি, দুইটা রিপসের মাঝখানে যে ফাঁকা জায়গাটা, তাই তো? তাহলে এখানে রাইট সাইডে বলছে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে কি আপনি এখানে দেখেন এপিক্যাল পালসটা মোটেই না। এরপরে হচ্ছে কি বলছে যে লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, এখানে মিড ক্লাভিকুলার লাইন, অর্থাৎ কি এই যে ক্লাভিকেলটা আছে মিড ক্লাভিকুলার লাইনের ফিফথে। ওকে, এরপরে কি বলছে, লেফট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস। আচ্ছা, প্রত্যেকে এটার অ্যান্সারটা পারবেন, আপনারা একটু অ্যান্সার করে ফেলেন এটা। আশা করছি এটা বলা লাগছে না আপনাদের, খুব সহজ একটা কোশ্চেন আছে, এটা আপনারা পারবেন। 49-এর বি দিয়েছেন, কে কে অ্যান্সার করছেন আমরা একটু দেখি। ইমন দিয়েছেন বি দিয়েছেন, জুই জবা মৌ দিয়েছেন 49-এর বি। বাকিরা একটু কমেন্ট করে ফেলেন, আর একই সাথে প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দিবেন প্লিজ। আপনারা লাইভটা শেয়ার করে দিবেন যাতে অন্য সবাই দেখতে পারে এবং ক্লাসগুলো থেকে তারা উপকৃত হতে পারে। সোনিয়া বি দিয়েছেন, বি দিয়েছেন, বি দিয়েছেন, সবাই সঠিক উত্তর দিচ্ছেন, ভেরি গুড। তাহলে এটা আমরা কোথায় দেখবো, যে হচ্ছে এখানে এফ হবে। ঠিক আছে, লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস মিড ক্লাভিকুলার লাইনে। ওকে, প্রত্যেকটা কোশ্চেন আপনারা যাদের কাছে বিগত বই আছে, আপডেট বই তো সবই পাবেন, কেননা আপডেট বই তো অনেক বেশি আপডেট হয়েছে। যদি কারো কাছে ওল্ড এডিশনও থাকে, আপনার ওল্ড এডিশনের মধ্যে কোশ্চেনগুলো দেখেন, সবগুলো আছে, আপনি টপিকের মধ্যে ঢুকে ঢুকে দেখেন, প্রত্যেকটা টপিকের মধ্যে কোশ্চেনগুলো একদম কমন পাবেন। 50 নাম্বার কি বলছে, মোস্ট কমন কজেস অফ পোস্টপার্টাম হ্যামোরেজ। পোস্টপার্টাম হ্যামোরেজের একবারে মোস্ট কমন কজেস কোনটি, কি বলছে, প্লাসেন্টা প্রিভিয়া, ইউট্রেইন অ্যাটনি। ইউট্রেইন অ্যাটনি বলতে কি, ডেলিভারির পরে আপনার ডেলিভারি কন্ট্রাকশন না হওয়া পর্যাপ্ত পরিমাণে, তাই তো, কমে যাওয়া। ট্রমা, আর একটা হচ্ছে বার্থ ডিফেক্ট। খুব কমন একটা কোশ্চেনটা অনেকবার পরীক্ষাতে এসেছে এবং খুব রিপিটেড একটা কোশ্চেনটা আপনারা পারবেন আশা করছি। প্রত্যেকে একটু অ্যান্সার করেন যে এটা সঠিক উত্তরটা কি হবে। প্রত্যেকে এটার একটু অ্যান্সার করে ফেলেন যে এটার সঠিক উত্তরটা কি হবে। প্রত্যেকেই এটার সঠিক উত্তর দিয়ে ফেলুন যে 50-এর উত্তর কি হবে, প্লাসেন্টা প্রিভিয়া নাকি ইউট্রেইন অ্যাটনি, ট্রমা মানে কি নাকি বার্থ ডিফেক্ট। এই তো সবাই অ্যান্সার করছেন, ভেরি গুড। লিপিমণি দিয়েছেন 50-এর বি দিয়েছেন, বিরয় দিয়েছেন এ দিয়েছেন, প্লাসেন্টা প্রিভিয়া দিয়েছেন, ইউট্রেইন অ্যাটনি দিয়েছেন। ওকে, বি দিয়েছেন জুই জবা, রেখা খাতুন বি দিয়েছেন, রিতা আক্তার বি দিয়েছেন, প্রত্যেকেই। ফারিস্তান হা, আচ্ছা, প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দিন প্লিজ। আপনারা প্রত্যেকে লাইভটা শেয়ার করে অন্যদেরকে একটু উপকৃত করুন। ওকে, পুষ্প দিয়েছেন হচ্ছে এ দিয়েছেন, সিনথিয়া নূর দিয়েছেন বি দিয়েছেন, মরিয়ম আক্তার বি দিয়েছেন, সুমাই ইসলাম। তাহলে দেখেন এখানে হচ্ছে ইউট্রেইন অ্যাটনি কিন্তু একবারে মোস্ট কমন কজেস অফ
পোস্টপার্টাম হ্যামোরেজ, পিপিএইচ, একবারে মোস্ট কমন। এটা সবসময় মনে রাখবেন, প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে আসে, খুব আসে পরীক্ষাতে, এটা কখনোই ভুলেন না, প্রশ্নটা খুব আসে পরীক্ষাতে। ওকে, পোস্টপার্টাম হ্যামোরেজের একদম মেইন কারণ প্লাসেন্টা প্রিভিয়ার যে ডেফিনেশনগুলো সেগুলো অবশ্যই আপনাকে জানতে হবে যে প্রিভিয়াটা কি। আচ্ছা, 51 নম্বর কোশ্চেন কি বলছে, দ্য মেইন পারপাস অফ এপিসিওটমি, অর্থাৎ এপিসিওটমির হচ্ছে মানে মূল উদ্দেশ্যটা কি। এখানে শর্ট অ্যান্ড লেবার, প্রিভেন্ট পেরিনিয়াল টিয়ার, পেরিনিয়াল টিয়ার যেন না হয় সেটা প্রিভেন্ট করার জন্য আগের থেকে কেটে দিবেন, নাকি রিডিউস ব্লিডিং, ব্লিডিং কমানোর জন্য করবেন, নাকি অ্যাভয়েড সিজারিয়ান সেকশন, সিজারিয়ান সেকশনকে অ্যাভয়েড করার জন্য, এড়িয়ে যাওয়ার জন্য হচ্ছে এপিসিওটমি করবেন। এটাও আপনারা প্রত্যেকে জানেন যে হচ্ছে কমন পারপাস অফ এপিসিওটমি। এটার মধ্যে এপিসিওটমি আলাদা করে টপিক দেওয়া আছে, ওখানে দেখবেন যে এগুলো সুন্দর করে দেওয়া আছে। এটা ভলিউম 3 এর মধ্যে দিয়ে একটা টপিক দেখাই একটু, এগুলো হচ্ছে এই যে দেখেন এখানে হচ্ছে অপারেটিভ অবস্টেট্রিক্স এর মধ্যে আপনারা এই যে 96 নাম্বার পেজে দেখেন এপিসিওটমি। আর আগের বইয়ের হচ্ছে পেজ একটু বেশিতে যাবে, কারণ আগের বইয়ে প্রথমে হচ্ছে পোস্ট বেসিকের কোশ্চেনগুলো অ্যাড ছিল, এখন তো আমরা পোস্ট বেসিকের কোশ্চেন ব্যাংকে আলাদা করে দিয়েছি, তাই না। একটা কথা, আপনি যে কোনো বই পাশে ক্র্যাক দ্য লাইসেন্সটা রাখেন, তাহলে আপনি বুঝতে পারবেন হোয়ার ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যামং, হ্যাঁ, এগুলোর মধ্যে আপনার আসলে অন্যগুলোর সাথে এটার মধ্যে ডিফারেন্সটা কি, এইটা আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। যে কোনো বইয়ের পাশে আপনি ক্র্যাক দ্য লাইসেন্সের এক সেট বই রাখেন, সেটার সাথে কম্পেয়ার করেন, এনাফ ইনশাল্লাহ। হ্যাঁ, ভেরি গুড ফারজানা, সবাই সঠিক উত্তর দিচ্ছেন। প্রিভেন্ট পেরিনিয়াল টিয়ার, প্রিভেন্ট করার জন্য হচ্ছে এপিসিওটমি করা হয়ে থাকে। খুব কমন একটা কোশ্চেন এবং এটা সবার জানা একটা কোশ্চেন। ইনফ্লামেশন অফ দ্য টাং ইজ নোন অ্যাজ, এই কোশ্চেনটা অনেকেই ভুল করে ফেলেছেন এবং অনেকেই ভুল করেন। ইনফ্লামেশন অফ দ্য টাং, এই যে হচ্ছে জিভের যে হচ্ছে ইনফ্লামেশনটা হয়, জিভের প্রদাহকে মূলত কি বলা হয়? এখানে জেনজিভাইটিস, নাকি গ্লোসিস্টিস, নাকি এখানে হচ্ছে প্যারোটাইটিস, নাকি এখানে স্টোমাটাইটিস? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলবেন যে এটা সঠিক উত্তরটা কি হবে। 52 হচ্ছে অ্যান্সার করা শুরু করেছেন। লিপিমণি বি দিয়েছেন, ইমন দিয়েছেন বি, ফারিস্তা দিয়েছেন হচ্ছে বি দিয়েছেন, বিরয় দিয়েছেন হচ্ছে এ। এটা হচ্ছে গাম, অর্থাৎ আমাদের যে গামটা আছে যেটার সাথে লাগানো মাড়ির, ওইটা হচ্ছে এই যে ওইটাতে যখন ইনফ্লামেশন হয় তখন জেনজিভাইটিস হয়, এটা তো কখনোই আসবে না। গ্লোসিস্টাইটিস, এটা হচ্ছে কি ইনফ্লামেশন অফ দ্য টাং, জিভের প্রদাহকে মূলত হচ্ছে গ্লোসিস্টাইটিস বলা হয়ে থাকে। প্যারোটাইটিস আমরা প্রত্যেকেই জানি, প্যারোটিড গ্ল্যান্ড ইনফ্লামেশন হয়। আর স্টোমাটাইটিস হচ্ছে কি মাউথ মিউকোসা, তাই তো। এখানে হচ্ছে কি মুখের যে মিউকোসা, অর্থাৎ ইনফ্লামেশন অফ দ্য মাউথ, হ্যাঁ, স্টোমাটাইটিস। অনেকেই কিন্তু এই প্রশ্নটা ভুল করে ফেলি আমরা, এটা আমরা একটু একই সাথে মনে রাখবো। তো টাং অনেক সময় মনে করে যে এটা তো মুখের মধ্যে, তার মানে হয়তো মাউথ মিউকোসা অথবা হচ্ছে মুখের প্রদাহকে মূলত স্টোমাটাইটিস বলে। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, পরীক্ষাতে আসে এবং আসার মতো একটা কোশ্চেন, তাই না। হ্যাঁ, সবাই কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। বি দিয়েছেন, হ্যাপি দিয়েছেন বি দিয়েছেন, শারমিন শরীফ দিয়েছেন বি দিয়েছেন, জুই জবা মৌ দিয়েছেন, রূপা হাসান দিয়েছেন, পুষ্প দিয়েছেন ঝর্ণা ভেজা মন, ঝর্ণায় ভেজা মন, হট এ মন, কি মন আপনার যে ঝর্ণায় ভিজে গেছে। আচ্ছা, এরপরে দেখেন 53 নম্বর কোশ্চেন, হুইচ ভাইরাস রেসপন্সিবল ফর ডেভেলপমেন্ট অফ কার্সিনোমা সার্ভিক্স, অর্থাৎ কি সার্ভিক্সে কার্সিনোমা হওয়ার জন্য এখানে কোন ভাইরাসটা দায়ী? পার্ভো ভাইরাস নাকি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস? খুব 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 কমন একটা কোশ্চেন, তাই না। সাইটোমেগালো ভাইরাস নাকি এখানে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস? খুব কমন একটা কোশ্চেন, আপনারা এই প্রশ্নটার অ্যান্সারটা অবশ্যই অবশ্যই প্রত্যেকের পারা উচিত এবং এটা আপনাদের জন্য পারা ফরজ, ফরজে কেফায়া। এটা এটা সবাই পারবেন যে কার্সিনোমা সার্ভিক্স কার্সিনোমার জন্য হচ্ছে দায়ী কোন ভাইরাসটা। খুব খুব করে প্রশ্নটা আসে, খুব খুব করে প্রশ্নটা আসে, এইচপিভি, তাই তো। খুব পরীক্ষাতে প্রশ্নটা কিন্তু আসে। রাসেল মিয়া বি দিয়েছেন, ইমন বি দিয়েছেন 53, রাজু ইসলাম রুবেল বি দিয়েছেন, ফারজানা মিম দিয়েছেন হচ্ছে বি দিয়েছেন, ফারিস্তা বি দিয়েছেন। ভেরি গুড, সবাই সঠিক উত্তর দিচ্ছেন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। দেখুন, একটা মানে এই সেন্স থেকে, এই জায়গা থেকে সবাই আপনারা এই জিনিসটা বুঝতে পারেন যে যেখানে পরীক্ষা হওয়ার পরে যখন প্রশ্ন খুব হার্ড আসলো,
আমরা যখন বলেছিলাম যে 80+ তখন অনেকেই উপহাস করেছিল, তবে আমাদের মানে টার্গেট ছিল ওরকমই আসার, বা প্রশ্ন আমরা যতটুকু দেখেছিলাম তখন আমরা মনে হয়েছিল যে আমাদের ওই পরিমাণ আসতে পারে। কিন্তু অনেকেই তখন বলছে যে তাদের বই থেকে 40টা আসছে, কারোর বই থেকে নাকি 35টা আসছে, এরকম আসার পরে মানে এত প্রশ্ন কঠিন হয়েছে। সেখানে আমরা কিন্তু আমাদের বই থেকে আমরা 73 অর্থাৎ 73টা কোশ্চেন কিন্তু আমরা দেখিয়ে দিয়েছিলাম বইয়ের ছবি সহ। এখন আমাদের পেজে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তাহলে আপনাকে বুঝতে হবে যে কোন বইটা পড়তে হবে, কোনগুলো আপনার জন্য টপিক বেস, সাজানো গোছানো বই কি, এই অনুযায়ী আপনি পড়ালেখা শুরু করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। কি বলছে, অ্যাপ্লাইড রিসার্চ ইজ ক্যারিড আউট। অ্যাপ্লাইড রিসার্চটা হচ্ছে মানে কি বহন করে, বা মানে কোন ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, বা কোন ক্ষেত্রে এটা নির্দেশ করে। তাহলে দেখেন এখানে কি বলছে, অ্যাপ্লাইড রিসার্চ ক্যারিড আউট টু, এটা কি ডেভেলপ থিওরি, এখানে সলভ প্র্যাকটিক্যাল প্রবলেমস, যে প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো আছে সেগুলোকে হচ্ছে সমাধান করার জন্য কি অ্যাপ্লাইড, এখানে হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ ব্যবহার করা হয়, নাকি এখানে রিভিউ লিটারেচার, নাকি টেস্ট ল্যাবরেটরি মেথডস। খুব এটাও কিন্তু কমন একটা কোশ্চেন, 54 নম্বর কোশ্চেন। আশা করি সবাই এটার অ্যান্সার করতে পারবেন। সবাই ঝটপট উত্তর করে ফেলুন, সঠিক উত্তর কোনটি হবে। আর আপনারা একটা ভুল করে ফেলেন, সেটা হচ্ছে কি, আপনারা বই নেন পরীক্ষার 10-15 দিন আগে। মানে এই যে 4টা বইয়ের একটা ফুল সিলেবাস শেষ করতে তো মিনিমাম আপনার যথেষ্ট সময়ের প্রয়োজন। আপনারা গতবার এরকম যে আমাদের শেষ সময় এসে আর বই দিয়ে পারি নাই, শর্ট পড়ে গেছিল প্রায় 300 থেকে 400 সেট বইয়ের শর্ট পড়ে গেছিল, মানে এত আমাদের প্রি অর্ডার ছিল, তখন থেকে অর্ডার আসা শুরু করলো। পরীক্ষার 1 সপ্তাহ আগেই মনে হয় আমাদের যা ছিল সব সোল্ড আউট হয়ে গেছে। মানে 1 সপ্তাহের মধ্যে সবাই বই কিনতে পারছেন। আপনারা যে কাজটা করবেন, দেখেন আমাদের কিন্তু যে পরিমাণ বই আছে এখন হিউজ পরিমাণ স্টকে আছে। তো আমরা হচ্ছে এইগুলা কিন্তু মানে সাপ্লাই দিতে আসি, প্রতিদিন আমরা হিউজ পরিমাণে বই সেল করতে আসি। শেষ সময়ে যে আমরা ওইভাবে, তখন আর বই থাকেই না, এত পরিমাণই হয়ে যায়। তাহলে আপনারা এখন থেকে কেনেন, এখন থেকে পড়লে এখন থেকে উপকৃত হবেন। শেষ সময়ে যে কিন্তু তখন বইও পাবেন না, আবার একই সাথে আপনি কি পড়বেন এদিক সেদিক এই ঝামেলার মধ্যে পড়ে যাবেন। হ্যাঁ, তাহলে এটা কিসের জন্য, এটা হচ্ছে সলভ প্র্যাকটিক্যাল প্রবলেমস, ঠিক আছে। ওকে, 54 নম্বর প্রশ্ন শেষ হলো। 55 নম্বর কোশ্চেন, এট উইচ এজ অ্যান ইনফ্যান্ট নর্মালি অ্যাসিভ নেক কন্ট্রোল, অর্থাৎ কি সে ঘাড়ের কন্ট্রোলটা মানে হচ্ছে অ্যাসিভ করে, হ্যাঁ অর্জন করে, অর্থাৎ কোন মাসে সে ঘাড়ের একটু কন্ট্রোল করতে পারে। দেখবেন ফার্স্ট মান্থে কি হয়, যে যেদিকে দিচ্ছেন সেদিকে পড়ে যাচ্ছে, টান দিচ্ছেন এভাবে উঠে যাচ্ছে, মানে আপনি বাচ্চাকে ধরে উঠাচ্ছেন, যদি এভাবে উঠান তাহলে এভাবে চলে যায়, এর জন্য মাথার পিছে হাত দিতে হবে, তাই না। 2 মান্থসের ক্ষেত্রে কি হয়, সে মানে তাকে যদি মানে উল্টিয়ে শুয়ে দেন, তাহলে সেক্ষেত্রে অনেক সময় এরকম মাথা অনেকটা এরকম করতে পারে পড়ে যায়, অনেকটা এরকম করতে পারে পড়ে যায়। 3 মান্থসে যে জিনিসটা হয়, আর 6 মান্থে কোন জিনিসটা হয়, দুইটা আপনারা একটু অ্যান্সার করে ফেলেন। এই দুইটা কিন্তু আলাদা করে আসে। এটা হচ্ছে আপনার পেডিয়াট্রিকের মধ্যে, ভলিউম 2 এর পেডিয়াট্রিকের মধ্যে আপনি হচ্ছে ডেভেলপমেন্টের মধ্যে পাবেন। 10-15 দিন আগে নিলে পড়ে কোনোদিন শেষ হবে না। হ্যাঁ, এটা মানে অলরেডি যারা এই বইয়ের সংস্পর্শে এসেছে এবং জানে, তারা ভালোভাবে জানে বইটা একটু লং টার্ম ধরে যদি যাচাই বাছাই করে পড়া হয়, খুব বিশ্লেষণ করে পড়া হয়, যেহেতু ওখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে, বুঝে পড়া হয়, তাহলে তার জন্য গুড এনাফ যে কোনো বইয়ের থেকে। আর যদি আপনি 1 সপ্তাহ আগে পড়তে যান, তাহলে শুধু মনে হবে আল্লাহ কি পড়া। মানে এক স্টুডেন্টের কথা আমার বারবারই মনে পড়ে, যে এত পড়া কেন আপনাদের বইয়ের মধ্যে। আচ্ছা, মানে আপনি সবকিছু সাজানো গোছানো পাবেন বেসিক টু অ্যাডভান্সে, বেসিক টু অ্যাডভান্স লেভেলে সব কিছু পেয়ে যাবেন। প্রত্যেকে একটু শেয়ার করে দিয়েন, লাইভটা একটু প্রত্যেকে শেয়ার করে দিবেন। সিদরাতুল মুনতাহা দিয়েছেন, 55 সি দিয়েছেন। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে সি। দেখেন এই প্রশ্নটা এখানে ভলিউম 2 আছে, আছে, জাস্ট এ মিনিট, আমি আপনাদেরকে একটা জিনিস একটু দেখাবো। সেটা হচ্ছে আপনারা যখন ভলিউম 2 এর মধ্যে এই জিনিসটা আমি দেখাচ্ছি, দেখেন এখানে কিন্তু গ্রোস মোটরের মধ্যে থেকে কোন কোশ্চেনগুলো আসে, ফাইন মোটরের মধ্যে কোন কোন কাজগুলো করে, এগুলো কিন্তু আলাদা। দেখেন এখানে হচ্ছে আপনাদের পেডিয়াট্রিকের মধ্যে এই যে দেখেন, এখানে হচ্ছে ইন্ট্রোডাকশন টু গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে। এই যে দেখেন ইন্ট্রোডাকশন টু গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, 136 পেজে যদি আপনারা যান, এখানে মজার একটা জিনিস পাবেন। আপনারা একটু দেখতে পারেন আমার সাথে সাথেই, যদি বই আপনার কাছে থাকে। 136 পেজে আসলে আপনি দেখবেন যে এই যে হচ্ছে এটার আপনি শুরু করার আগে টপিকটা, এই যে একদম প্রথমে কিন্তু ইন্ট্রোডাকশন টু, এখানে থিওরি আকারে অনেক কিছু দেওয়া আছে, দেখেন অনেক ডিটেল দেওয়া আছে আপনার এখানে। গ্রোথের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কোনগুলা, ডেভেলপমেন্টের হচ্ছে ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোন কোনগুলা জিনিস অ্যাসেস করা হয়, এখানে সবগুলো আপনি খুব সুন্দর করে পাবেন। দেখেন পিরিয়ড অফ, এখানে দেখেন পিরিয়ডস অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আলাদা করে দেওয়া আছে, কোন সময় সেটা হচ্ছে প্রিনেটাল, কোন সময় হচ্ছে আপনার ইনফ্যান্ট, নিউনেট কখন বলা হয়, প্রি স্কুলেস কখন বলা হয়, অ্যাডোলেসেন্স কখন বলা হয়, কোন বয়সকে। এরপরে দেখেন ফিজিক্যাল গ্রোথগুলো আলাদা করে দেওয়া আছে।
এরপরে হচ্ছে আপনি যদি এখানে এই যে দেখেন এখানে হাইট অর লেন্থের মধ্যে কি কোন সময় হচ্ছে কতটুকু পরিমাণে বৃদ্ধি পাবে বা এগুলো আলাদা করে দেওয়া আছে। একই সাথে বার্থ মার্কস দেওয়া আছে। এই সাইডে আসলে আপনি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট মধ্যে আরো ফিজিক্যাল ডেভেলপমেন্ট, গ্রোস মোটর, ফাইন মোটরের ক্ষেত্রে আলাদা আলাদা করে সব এখানে প্রত্যেকটা মান্থ উইথ আলাদা করে দেওয়া আছে। এটা আগের বইয়ে দেওয়া আছে, এই বই আরো বেশি করে থিওরি আকারে দেওয়া। এরপরে যে হচ্ছে এই টপিকের উপরে দেখেন সুন্দর করে এখানে দেওয়া যে আপনার এখন ইওর টার্ন, হ্যাঁ, ইন্ট্রোডাকশন টু গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এখানে আপনার প্র্যাকটিস গুলো এখানে বিস্তারিত কোশ্চেন দেওয়া আছে। আপনি এখানে এখন হিউজ পরিমাণে কোশ্চেন সলভ করবেন, তাহলে দেখবেন যে এটা আপনার সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে। লাইসেন্সের প্রশ্ন ব্যাংকে বইটিতে কি সব বই মিলিয়ে, ওখানে তো দেখেন 3টা বইয়ে 10,000 প্লাস কোশ্চেন দেওয়া, সেখানে লাইসেন্সে তো আমরা মাত্র 1,000-এর মতো কোশ্চেন মানে ওখানে হচ্ছে প্র্যাকটিসের জন্য দিয়েছি। প্রণব বইটা অর্ধেক দামে বেচে দিবে, কেউ নিতে চাইলে টুকুর সাথে যোগাযোগ করেন। কারণ যারা একবার ক্র্যাক দ্য লাইসেন্স পড়ছে, বিশেষ করে আমাদের স্টুডেন্টরা যারা ক্র্যাক দ্য লাইসেন্স সম্পর্কে আইডিয়া আছে, এরা বেশিরভাগ শিক্ষার্থী আবার ডাবল করে বই নিয়ে নিয়েছে, মাস্টার এডিশন আসার সাথে সাথে বই নিয়ে নিয়েছে সবাই। এই জন্য আপনারা জাস্ট মিনিট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি ক্লাসে আছি, আপনি আধা ঘন্টা পরে ফোন দেন। আচ্ছা, তাহলে দেখেন হচ্ছে সবাই কিন্তু বইটা নিয়ে নিয়েছে, সুতরাং আপনারা কেউ বিগত বই অর্ধেক দামে ক্রয় করতে চাইলে ওদের সাথে যোগাযোগ করতে পারেন, ওরা হয়তো আগের আগের এডিশনটা সেল করে দিবে, কেন নতুন এডিশন হচ্ছে আরো 5টা সাবজেক্ট অ্যাড হয়েছে। ওকে, তাহলে এটার হচ্ছে কি উত্তর হবে 3 মান্থস। আর 6 মান্থে কি হয়, 6 মান্থ হচ্ছে বসতে পারে, ব্যাক সাপোর্ট দিলে তখন একটু বসার সক্ষমতা তৈরি হয়, তাই না? ব্যাক সাপোর্টে সিটিং, আচ্ছা, সিট উইথ ব্যাক সাপোর্ট। এরপরে কি বলছে দেখেন 56 নম্বর কোশ্চেন, এপিডেমোলজিক্যাল ট্রাইডের এই একটা জায়গা রে ভাই, কোশ্চেন এখান থেকে আসে, এটা আমরা প্রত্যেকেই জানি। মানে এই টপিকটা পড়া, আমি সবসময় বলি টপিকটা পড়া বাধ্যতামূলক। কিছু কিছু সাবজেক্টের কিছু কিছু টপিক আপনার জন্য পড়া ফরজ, একবারে ফরজ। মানে না পড়ে পরীক্ষার হলে মনে হয় না যাওয়া উচিত। তাহলে এখানে কি বলছে, অ্যান এজেন্ট, দেখেন এখানে অ্যান হবে, হ্যাঁ, এটা হচ্ছে অ্যান এজেন্ট রেফার্স টু, এজেন্ট বলতে মূলত কোনটাকে রেফার করে, দ্য এনভায়রনমেন্ট ইন হুইচ ডিজিজ ওকার্স, মানে যে পরিবেশ হচ্ছে ছড়ায়। দেখেন এনভায়রনমেন্ট এটাই বলে যেখান থেকে ডিজিজ ট্রান্সমিশন হয়, যে মাধ্যমে, সেটাকে এনভায়রনমেন্ট বলে, তাহলে এটা হচ্ছে না। এরপরে এজেন্ট বলতে কি বোঝানো হচ্ছে, তাহলে ওটা এজেন্ট থাকতো, তাহলে এটা বাদ যাচ্ছে। দ্য অর্গানিজম অর ফ্যাক্টর দ্যাট কজেস ডিজিজ, যে হচ্ছে জীব বা হচ্ছে কি, যে হচ্ছে ফ্যাক্টরটা, উপাদানটা, সেটা কি করবে, যেটা হচ্ছে কি করবে, যেটা আপনার রোগ ছড়াইতে পারে, মানে রোগ ঘটাইতে পারে, কজেস, তাহলে সেটাকে কি বলা হয়, এটাকে মূলত হচ্ছে এজেন্ট বলা হয়। দ্য হোস্ট হু ইজ অ্যাট রিস্ক, হোস্ট কি, যে বহন করে, তাই না, অলরেডি এফেক্টেড। আচ্ছা, এরপরে কি বলছে, দ্য সোশ্যাল ফ্যাক্টর এফেক্টিং ডিজিজ, এখানে সামাজিক কার্যকলাপ যেগুলো হচ্ছে ডিজিজ ঘটায়, এটাও তাহলে হচ্ছে না। তাহলে আমরা প্রত্যেকে জানি এজেন্ট বলতে কোনটাকে বোঝানো হচ্ছে, দ্য এজেন্ট, দ্য অর্গানিজম অর ফ্যাক্টর দ্যাট কজেস ডিজিজ। ওকে, 52 বি দিয়েছেন ফারজানা। ওকে, বাকির একটা অ্যান্সার করে ফেলেন, খুব কমন একটা কোশ্চেন, টপিকটাও মারাত্মক গুরুত্বপূর্ণ এবং একই সাথে খুবই কমন একটা টপিক। ওকে, পরের কোশ্চেনে চলে আসি আমরা। দ্য সেফেস্ট সাইট ফর ইন্ট্রামাসকুলার ইনজেকশন ফর অ্যাডাল্ট, এটা আপনাদের বইয়ে আলাদা করে দেওয়া আছে, অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিসিন, ওর মধ্যে দেখবেন যে এইগুলো খুব মানে হচ্ছে আপনার বিস্তারিত দেওয়া আছে ওখানে, তাই তো? টুকুর বই সেল হয়ে গেছে, দেখছেন, লাইভ আসলে বইও সেল হয়ে যায়। আচ্ছা, এরপরে হচ্ছে আর একটা কাজ, আমি খুব অবাক হই, প্রথমে 2 সেট 3 সেট বই নেন এক এক কলেজ থেকে, পরবর্তীতে দেখা যায় সবাই আলাদা করে বই কিনে ফেলছেন। মানে আমি খুব অবাক হয়েছি, এবার কয়েকটা সেট বিক্রি করে প্রতিদিন 2 সেট 3 সেট করে মানে বই অর্ডার দিচ্ছেন। এখন দেখলাম যে একই অ্যাড্রেস, পরে দেখলাম যে না, এরা সবাই একই কলেজের স্টুডেন্ট। আপনাদের মধ্যে ইউনিটি নাই? আপনারা যদি একসাথে 15 সেট অথবা 20 সেট করে আপনারা অর্ডার দেন, পার সেটেই তো আপনারা অনেক করে ডিসকাউন্ট পাচ্ছেন। তাহলে আপনারা কেন একসাথে না দিয়ে আলাদা করে দিচ্ছেন? এখানে আপনাদের কেয়ারিং কস্টটা আলাদা করে হচ্ছে, বইয়ের দামও আপনারা কম পাচ্ছেন না, ফিক্সড রেটে নিতে হচ্ছে। আপনারা এইটা হচ্ছে একটা কাজ করবেন, আপনারা যারা গ্রুপ আছেন, গ্রুপ অফ পিপুল, আপনারা হচ্ছে আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবাই একসাথে হয়ে বইটা পারচেস করেন, তাহলে একই সাথে যেমন লালমনিটার স্টুডেন্ট ওরা সবাই নিয়ে নিয়েছে অলরেডি, 12 সেট 13 সেট মতো বই চলে গিয়েছে। এখন ওইখান থেকে আবার অনেকে মেসেজ দিচ্ছেন, ভাই আমরা বই নিব। এখন ওই সেটের সাথে নিলে কিন্তু একই সাথে ডিসকাউন্টও পাইতেন, একই সাথে বই একই সাথে পৌঁছে যাইতো, কিন্তু এই ক্ষেত্রে আপনার আলাদা করে বেশি দামে কিনতে হয়। মানে অন্তত কিছু টাকা তো ডিসকাউন্ট পেলে এটা আপনাদের জন্য, আপনারাই তো ফ্যাসিলিটেট হবেন, তাই না? আচ্ছা, তাহলে এটার একটু উত্তর করে ফেলেন যে হচ্ছে কোনটা অ্যাডাল্ট উল্লেখ করে দিছে কিন্তু আলাদা করে, তাই না? হ্যাঁ, প্রত্যেকে একটু অ্যান্সার করেন, সাইটগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখবেন অ্যাডাল্ট ইনফ্যান্ট আলাদা করে করেই দেওয়া আছে আপনাদের ওখানে।
কারণ এই জায়গাটা হচ্ছে অ্যাওয়ে ফ্রম দা হচ্ছে সেখানে নার্ভ এবং ওখানে ব্লাড ভেসেল গুলা থেকে এটা একটু দূরে থাকে, তাই না? এই জন্য এটাকে সেফেস্ট ধরা হয়ে থাকে। তাহলে এটা কোনটা? 57 হচ্ছে বি দিয়েছেন, ভেন্ট্রোগ্লুটিয়াল। ভেরি গুড, আপনারা কিন্তু সবাই সঠিক উত্তর দিচ্ছেন। পুষ্প, সিদ্রাতুল মুনতাহা সবাই সঠিক উত্তর দিচ্ছেন, ভেরি গুড, অসংখ্য ধন্যবাদ। 58 নম্বর কোশ্চেন চলে, সেটা বি উত্তর, ভেন্ট্রোগ্লুটিয়াল। হু ডেভেলপ দ্য ট্রান্সকালচারাল নার্সিং থিওরি? নার্সিং থিওরিগুলোর মধ্যে এটার উপরে আমার আলাদা একটা ছোট্ট ভিডিও দেওয়া আছে, জানি না ভিডিওটা এখন আছে কিনা, তবে ইউটিউবে থাকবে অবশ্যই। দেখেন এই হচ্ছে আলাদা করে থিওরিজ গুলা টোটাল ওখানে মনে হয় 15 থেকে 20টার মতো থিওরি আলাদা করে বলা হয়েছিল। ঠিক আছে, তাহলে দেখেন এখানে ট্রান্সকালচারাল যে থিওরি, নার্সিং থিওরি, কে এটা ডেভেলপ করেন? তাহলে এটা হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল, নাকি এখানে মেডলেইন মেডলেইন হচ্ছে লেনিঙ্গার, নাকি এখানে হচ্ছে আলবার্ট মোর্স, নাকি এখানে সিস্টার ক্লিস্টিয়া রয়? সিস্টার ক্লিস্টিয়া রয়ের ক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি সিস্টার, দ্যাটস মিন অ্যাডাপ্টেশনের একটা ব্যাপার থাকে, তাই না? কাছাকাছি চলে আসে। এনভায়রনমেন্টাল মানে ন্যাচারাল প্রসেস অফ হিলিং, এনভায়রনমেন্টের সাথে সম্পর্ক হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তাহলে বাকি যেটা থাকে সেটা আমাদের উত্তর চলে আসে। আলাদা করে অষ্টান্নর উত্তর দিয়েছেন হচ্ছে, অষ্টান্নর বি দিয়েছেন জুই জবা মৌ, মেডলেইন লেইনিঙ্গার। ওকে, বাকিটা একটা অ্যান্সার করে ফেলেন, খুব কমন একটা কোশ্চেন এবং গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন, ঝটপট অ্যান্সার করে ফেলেন। অষ্টান্ন, অষ্টান্নর বি দিয়েছেন, হ্যাঁ সবাই সঠিক উত্তর দিয়েছেন। তাহলে ফ্লোরেন্স নাইটিঙ্গেল হচ্ছে এনভায়রনমেন্টাল থিওরিজ, এরপরে হচ্ছে লেনিঙ্গার হচ্ছে কি আপনার ট্রান্সকালচারাল, আর এখানে হচ্ছে সিস্টার ক্লিস্টেরা হচ্ছে অ্যাডাপ্টেশন, তাই তো? অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে ওকে, অ্যাডাপ্টেশন থিওরি হচ্ছে মডেল উনি ডেভেলপ করেন। 59 নম্বর কোশ্চেন, হোয়েন প্রোভাইডিং কালচারালি কম্পোনেন্ট কেয়ার। হ্যাঁ দেখেন, আপনি যখন হচ্ছে সংস্কৃতির একটা ব্যাপার স্যাপারের মাধ্যমে কালচারাল ওয়েতে আপনি যখন কাউকে সেবা প্রদান করছেন, সেই ক্ষেত্রে এখানে নার্সের উচিত কি? দেখেন এই ধরনের কোশ্চেনগুলো আসলে কিন্তু আমরা যদি একটু মানে মিনিং করি, তাহলে প্রশ্নগুলোর উত্তর আমরা সঠিকভাবে বুঝতে পারি। তাহলে দেখেন বলছে ইগনোর দ্য পেশেন্ট কালচারাল বিলিফস, অর্থাৎ কি সে যে হচ্ছে তার কালচারাল বিলিফ যে বিশ্বাসটা আছে সেটা আপনি অ্যাভয়েড করবেন। এটা করলে কি তখন সে আপনার কাছ থেকে সেবা নিতে চাইবে? 2 নম্বর বলছে রেসপেক্ট অ্যান্ড ইনকর্পোরেটেড, দেখেন পেশেন্টস কালচারাল ভ্যালু ইন কেয়ার। তার মানে দেখেন তার যে হচ্ছে সংস্কৃতির যে সে যেটা মেনে চলে সেটাকে আপনি শ্রদ্ধা করলেন, সেটার প্রতি আপনি শ্রদ্ধা দেখিয়ে তাকে যদি হচ্ছে সেবাটা প্রদান করেন, তাহলে সে কিন্তু খুব ইজিলি অ্যাকসেপ্ট করবে, তাই না? ইম্পোজ ওন কালচারাল প্র্যাকটিস, আপনি তার উপরে জোর করে আপনার কালচারাল প্র্যাকটিসটাকে চাপিয়ে দিবেন। আর এটা কি বলছে? অ্যাভয়েড আস্কিং অ্যাবাউট কালচারাল প্র্যাকটিস, তার কাছে এগুলো জিজ্ঞাসা করলেন না, এগুলো এড়িয়ে চললেন, নিজের মতো করে কাজ করলেন। তাহলে দেখেন তো কোনটা হওয়া উচিত? সঠিক উত্তরটা একটু দিয়ে ফেলেন প্রত্যেকেই ঝটপট। 59-এর বি দিয়েছেন, জুই জবা মৌ দিয়েছেন উত্তর, বাকিরা একটু অ্যান্সার করেন। ও আমরা 59-এ আছি, 59-এ হচ্ছে ফারজানা দিয়েছেন, বি দিয়েছেন, বাকিরা একটা অ্যান্সার করেন। অষ্টান্ন শেষ হয়েছে, হুমায়রা, শিল্পী, মুন্নি দিয়েছেন, বি দিয়েছেন, সবাই সঠিক উত্তর দিচ্ছেন। ওকে, জান্নাতুল ফেরদাউসি দিয়েছেন হচ্ছে, ফেরদাউস দিয়েছেন, শারমিন শরীফ দিয়েছেন, বি দিয়েছেন, পুষ্প দিয়েছেন, বি, সাদিয়া আক্তার মিম দিয়েছেন, বি দিয়েছেন, সমাপ্তিকা শাহ পাবলি দিয়েছেন, বি, হ্যাপি ইসলাম দিয়েছেন, বি দিয়েছেন, ফারিস্তা দিয়েছেন, বি, সিদ্রাতুল মুনতাহা, সবাই সঠিক উত্তর দিচ্ছেন, ঠিক আছে, ভেরি গুড। এরপরে হচ্ছে আমরা 60 নম্বর কোশ্চেনে চলে আসি। এনজাইমস আর প্রাইমারিলি মেড অফ কয়েকদিন আগে অ্যাডমিশনের ক্লাসে আমরা এটা দেখলাম, একদিন না 2 দিন আগে। কি বলছে দেখেন, এনজাইমস আর প্রাইমারিলি মেড অফ, হ্যাঁ এনজাইমগুলা সাধারণত তৈরি হয় কার্বোহাইড্রেট দিয়ে, প্রোটিন দিয়ে, লিপিডস দিয়ে, নাকি নিউক্লিক অ্যাসিড দিয়ে? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। কার্বোহাইড্রেটটা হচ্ছে এনার্জি হিসেবে কাজ করে, এনার্জি ফ্যাক্টর হিসেবে কাজ করে। লিপিডস হচ্ছে কি এনার্জি স্টোরেজ হিসেবে কাজ করে। নিউক্লিক অ্যাসিড হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে, তাই তো? আর তাহলে যেটা বাকি থাকে সেটা হচ্ছে কি? তারপরেও সবাই একটু অ্যান্সার করেন, অ্যান্সার করলে যেটা হয় সেটা মনে থাকে, ঠিক আছে?
একটু অ্যান্সার করে ফেলেন। আচ্ছা, আপনারা জানি না লাইভে আছেন কিনা, অনেকেই ভর্তির জন্য টাকা পাঠিয়েছেন, একই সাথে বইয়ের জন্য টাকা পাঠিয়েছেন। আপনারা একটু কষ্ট করে মেসেজ দিয়ে রাখেন, আমি ক্লাস শেষ করে সবগুলো অ্যাড করে দিব। বই অলরেডি প্যাকেট করা আছে, শুধু আমরা লিখে কমপ্লিট করে দিব। আগামীকালকে যাবে, যেহেতু এখন যাচ্ছে না। বাকি আছে প্রোটিন, বাকি আছে প্রোটিন, তাই তো? তাহলে সঠিক উত্তর হচ্ছে প্রোটিন। ওকে, 61 নম্বর কোশ্চেন কি বলছে? হোয়াইল অ্যাডমিনিস্ট্রেটিং অ্যান আইএম ইনজেকশন, যখন আপনি আয়ন ইনজেকশন দিচ্ছেন, দ্য নার্স অ্যাসপাইরেট অ্যান্ড সি ব্লাড ইন দ্য সিরিঞ্জ, এবং তিনি হচ্ছে কি করলেন, ঢুকিয়ে অ্যাসপাইরেট করলেন, করে দেখলেন যে সিরিঞ্জে ব্লাড আসছে। দ্যাটস মিন এটা কোথায় চলে গেছে? ভেইনে গেছে, তাই না? তাহলে আপনি কি ওখানে আর দিবেন? দেখেন, আইএম ইনজেকশন দিতে যেয়ে ভেইনে চলে গেছে, আপনি টান দিয়ে বুঝলেন যে ব্লাড আসতেছে, তার মানে তো ওখানে আর দেওয়া যাবে না। হোয়াট শুড দ্য নার্স ডু? নার্সের এখানে কি করা উচিত? কন্টিনিউ ইনজেকশন দ্য মেডিকেশন, আপনি কি হচ্ছে কন্টিনিউ করবেন মেডিকেশনটা ইনজেকশনের মাধ্যমে দেওয়া। উইথড্র দ্য নিডিল অ্যান্ড এখানে স্টার্ট এগেইন ইন অ্যানাদার সাইট, আপনি সেটা হচ্ছে বের করে নেবেন, নিয়ে আদার সাইটে দিবেন, অন্য সাইটে দিবেন। ইনজেকশন স্লোলি টু প্রিভেন্ট টিস্যু ড্যামেজ, নাকি আপনি ধীরে ধীরে দিবেন, সেখানে রক্ত বের হচ্ছে দেখেও যেন টিস্যু ড্যামেজ না হয়। পুল ব্যাক স্লাইটলি অ্যান্ড ইনজেক্ট দ্য ড্রাগ, আপনি হালকা করে ব্যাক করে নেবেন, নিয়ে তারপরে আবার ড্রাগ ইনজেক্ট করবেন। সঠিক উত্তরটা প্রত্যেকে কমেন্ট করে ফেলুন। 61 নম্বর কোশ্চেন, অ্যাজ এ নার্সিং স্টুডেন্ট আপনাকে অবশ্যই পারার উচিত 61 নম্বর কোশ্চেনের উত্তর সঠিক কোনটা হবে। প্রত্যেকে একটু ঝটপট অ্যান্সার করে ফেলেন যে সঠিক উত্তরটি কোনটি। হ্যাঁ, 61 বি দিয়েছেন, বি দিয়েছেন, বি দিয়েছেন। 61 দিয়েছেন বি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমাদের কিন্তু পোস্ট বেসিকের যে ব্যাচটা, এটা আমরা কন্টিনিউ করেছি এবং একটা ক্লাস হয়েছে রিসেন্টলি। এই ক্লাসটা চলবে একবারে 26-এর পোস্ট বেসিক পর্যন্ত। আমাদের লাইসেন্স ব্যাচে অলরেডি 3টা ক্লাস হয়ে গেছে। আমাদের এই ব্যাচটা চলবে একবারে মার্চ পর্যন্ত। যারা যে ব্যাচে ভর্তি হতে যাচ্ছেন, আমি আপনাদের মানে খুবই করে বলবো যে আপনারা প্রথম থেকে শুরু করেন। শুরু করলে মাঝপথে শেষের দিকে ভর্তি হয় না, আপনারা শুরু করলে প্রথম থেকেই শুরু করেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের জন্য আপনারা ভালো কিছু প্রস্তুতি নিতে পারবেন। কিন্তু শেষ সময় পড়া, হিউজ পড়া, আপনি দেখা যাচ্ছে শেষ সময় যে পড়াগুলো কভার করতে পারছেন না, আপনার পরে অতিরিক্ত বার্ন হয়ে গেছে, তখন কিন্তু আপনার অতিরিক্ত প্রেশার তৈরি হবে এবং আপনি কিন্তু তখন আর সঠিকভাবে কমপ্লিট করে আপনার জন্য কষ্ট হয়ে যাবে। ওকে, 61 আপনার হচ্ছে বি দিয়েছেন, 61 বি দিয়েছেন, 61 বি দিয়েছেন। হ্যাঁ, তাহলে এটা কি করতে হবে? উইথড্র করতে হবে নিডিলটা, এবং এটা হচ্ছে আবার দিতে হবে, শুরু করতে হবে এগেইন অ্যান অ্যানাদার সাইট, অন্য সাইটে, তখন এটা দিতে হবে। তাহলে ওইখানে কিন্তু আর দেওয়া যাবে না, বা হালকা ব্যাক করে আবার দেওয়া যাবে না। কি বলছে 62? উইচ নিউট্রিয়েন্ট ইজ দ্য মেইন সোর্স অফ এনার্জি ফর দ্য বডি, শরীরের জন্য মেইন সোর্স কোনটি? হ্যাঁ, মেইন উপাদান। এই প্রশ্ন, এই সমস্ত প্রশ্নগুলো আপনাদের পরীক্ষার আগে আমরা ক্লিয়ার করেছিলাম, আমরা প্রি ক্লাসে এগুলো আপনাদেরকে দিয়েছি। দেখেন এখানে কি বলছে যে কোন নিউট্রিয়েন্টটা মেইন সোর্স হিসেবে কাজ করে। দেখেন এইখানে একটা জিনিস বারবারই বলছিলাম, মেইন সোর্স, এবং একটা কি, একটা হচ্ছে প্রচুর, অ্যাবান্ডেন্ট, হ্যাঁ, প্রচুর পরিমাণে থাকে। এই দুইটা জিনিস বারবারই বলছিলাম যে এই দুইটার মধ্যে আপনার ঝামেলা হয়, ঝামেলা তৈরি হয়, বিশেষ করে এনার্জির ক্ষেত্রে, বিশেষ করে এই যে এনার্জি সোর্সের ক্ষেত্রে যদি আসে, ঠিক আছে, কোনটাতে সব থেকে বেশি পরিমাণে থাকে, অথবা কোনটা হচ্ছে কি মুখ্য উপাদান হিসেবে, মেইন সোর্স হিসেবে কাজ করে। প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন, চটপট অ্যান্সার করে ফেলেন, সঠিক উত্তর কোনটি হবে। 62 সি দিয়েছেন সোনিয়া সরকার, জুই জবা মনি দিয়েছেন, সি দিয়েছেন মৌ। আচ্ছা, বাকিরা একটু অ্যান্সার করেন, সঠিক উত্তর কোনটি হবে। কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট। তাহলে কার্বোহাইড্রেট ইজ এনার্জি সোর্স অফ এনার্জি, তাই তো? হচ্ছে বডি, তাই তো, এনার্জি সোর্স। তাহলে শরীরের এনার্জি সোর্স হিসেবে কাজ করে কার্বোহাইড্রেট, কিন্তু ফ্যাটে প্রচুর পরিমাণে থাকে, এই জিনিসটা আমরা একটু মনে রাখবো। 9 KCl থাকে, তাই না? ওকে, এরপরে হচ্ছে পরের প্রশ্নটা চলে আসি আমরা। 63, এ চাইল্ড উইথ, এই যে টেট্রোলজি ফেলোড, টেট্রোলজি অফ ফেলোড, TOF, তাই তো, ইউজেস উইচ অফ দ্য ফলোইং পজিশন, তাকে কোন পজিশনে রাখা উচিত? টেট্রোলজি ফেলোড অর্থাৎ ডিফেক্ট অফ হার্ট ডিফেক্ট হওয়া, তাই তো? আবার এখানে 4টা জিনিস ইনক্লুডেড। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে তাকে কোন পজিশনে রাখা সব থেকে হচ্ছে উপযুক্ত হবে? একটু কমেন্ট করে ফেলেন। যে পজিশনে রাখলে তার হচ্ছে অক্সিজেনেশনটা ঠিকঠাকভাবে ডেলিভার হবে, ব্লাড হচ্ছে আপনার ঠিকঠাকভাবে চলাফেরা করতে পারবে। ওকে, একটু অ্যান্সার করে ফেলেন। টাকা আসছে।
ওকে, বইগুলো নিতে চাই, প্রাইস আসবে 1550, 4টা বই, এই সেট অফ বুক। ওকে, 62 দিয়েছেন, 62 না, আমরা 63 নাম্বার কোশ্চেন আছি। 63 দিয়েছেন সি, স্কোয়েটিং পজিশন এরকম ভাবে, তাই তো? ওরে, 63 সি। হ্যাঁ, সবাই সঠিক উত্তর দিচ্ছেন। ফাতেমা দিয়েছেন হচ্ছে সি দিয়েছেন 62, ফাতিমা, ফাইমা। ওকে, তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে 62 সি। ঠিক আছে, সঠিক উত্তর দিচ্ছেন সবাই, ভেরি গুড। 64 নাম্বার কোশ্চেনে চলে আসি, হুইচ ব্লাড কম্পোনেন্ট ইজ রেসপন্সিবল ফর অক্সিজেন ট্রান্সপোর্ট। দেখেন, অক্সিজেন ট্রান্সপোর্ট করে কোনটি, কোন ব্লাডের কম্পোনেন্টগুলা, ব্লাডের কোন কম্পোনেন্টে হচ্ছে অক্সিজেন ট্রান্সপোর্ট করে। এখানে আলাদা একটা হচ্ছে রক্তের উপাদানের মধ্যে আমরা যদি ভাগ করি প্লাজমা এবং ব্লাড সেলগুলা, তাই তো? তাহলে এখানে ব্লাড সেলগুলোর কাজ আলাদা, প্লাজমার কাজও থাকে। তো এখানে ব্লাড সেলের কোন ব্লাড সেলটা মূলত হচ্ছে অক্সিজেন ট্রান্সপোর্টের ক্ষেত্রে সাহায্য করে থাকে। এখানে আপনি খুব সহজেই কিন্তু কয়েকটা বাদ দিতে পারেন, যেমন হচ্ছে দেখেন প্লাটিলেট, এটা হচ্ছে কি ব্লাড ক্লটিং এর ক্ষেত্রে সাহায্য করে থাকে, তাই তো? আর আরেকটা হচ্ছে আপনার হোয়াইট ব্লাড সেল, যেটা হচ্ছে কি ইমিউনো ডিফেন্স হিসেবে কাজ করে থাকে, তাই না? এটা হচ্ছে কি ইমিউনো ডিফেন্স হিসেবে কাজ করে, আপনার রোগ প্রতিরোধ করে থাকে। আর আরেকটা হচ্ছে প্লাজমা, আরেকটা হচ্ছে রেড ব্লাড সেল। তাহলে কোনটা খুব গুরুত্বপূর্ণ, যে অক্সিজেন ট্রান্সপোর্টে সাহায্য করে থাকে কোনটি? প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন সঠিক উত্তর কোনটি হবে। 64 নম্বরের উত্তর দিয়েছেন ডি দিয়েছেন, রেড ব্লাড সেল দিয়েছেন খায়রুজ্জামান মনি। ঝর্ণায় ভিজেছে আপনার মন দিয়েছেন 63, আমরা 64তে আছি। সমাপ্তিকা দিয়েছেন 4 দিয়েছেন, 64 ডি দিয়েছেন। মৌজবা মৌ দিয়েছেন হচ্ছে 64 ডি দিয়েছেন। এই কোশ্চেনগুলোই কিন্তু 2025-এ ছিল। 25-এর পোস্ট বেসিক কোশ্চেনগুলো আমরা শেষ করছি ইনশাল্লাহ। আজকে 2 নাম্বার ক্লাস চলছে, ফ্রি ক্লাস। আবার আগামী সপ্তাহে অর্থাৎ আমরা আপডেটে চেষ্টা করবো আপনাদের জন্য একটা করে ফ্রি ক্লাস, অর্থাৎ বিগত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা, কিছু কিছু টপিক নিয়ে আলোচনা করা, এরকম নিয়ে আমরা কয়েকটা সেশন রাখবো ইনশাল্লাহ। তবে এবার হয়তো আর শেষের দিকে অত ফ্রি ক্লাস দেওয়া হবে না, আমরা পেইড ব্যাচগুলো নিয়ে একটু বেশি ব্যস্ত থাকবো এবারে শেষে। এই জন্য আপনারা যদি কেউ আগে থেকে আশা করে থাকেন, কেননা আমরা গতবার বলেছিলাম আগে থেকেই যে আমরা ফ্রি ক্লাস দিব, সেটা আমরা দিয়েছিলাম। এবার আগে থেকেই বলছি যে আপনি ওই আশায় যদি বসে থাকেন তাহলে আপনি ভুল করবেন। আমরা শেষ সময় এবার খুব একটা ক্লাস দিতে পারবো না, সাপোর্ট থাকবে, তবে ওই রকমভাবে গতবারের মতো অত কিছু করতে পারবো না, কেননা আমাদের পেইড ব্যাচগুলো নিয়ে আমরা খুবই কনসার্ন, এবং তাদের আমরা এক্সট্রা কিছু দেওয়ার চেষ্টা করবো শেষ মাসগুলোতে। 64 ডি, হ্যাঁ। তাহলে প্লাজমা কি করে, এখানে হচ্ছে নিউট্রিশন গুলা আদান প্রদানের ক্ষেত্রে সাহায্য করে থাকে, ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলা আদান প্রদানের ক্ষেত্রে সাহায্য করে থাকে। আর রেড ব্লাড সেল হচ্ছে আপনার অক্সিজেন হচ্ছে ট্রান্সপোর্টের ক্ষেত্রে সাহায্য করে থাকে, তাই তো? সঠিক উত্তর দিয়েছেন ডি, যারা সঠিক উত্তর দিয়েছেন ডি দিয়েছেন। 65 নম্বর কোশ্চেন, সিপিইউ ইজ অলসো কল্ড, সিপিইউ কে কি বলা হয়? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটাকে কি বলা হয়? মেমোরি, ব্রেইন অফ দ্য কম্পিউটার, আউটপুট ডিভাইস, স্টোরেজ। দেখেন, আপনি যদি মানে আপনার কাছে যদি বই থাকে, আমি জাস্ট একটু সাজেস্ট করব আপনাকে যে আপনি হচ্ছে সূচিপত্রে যান, আপনি 6 নম্বর যে সাবজেক্টটা আছে, না 5 নম্বর যে সাবজেক্টটা আছে, কম্পিউটার হেলথ অ্যান্ড নার্সিং ইনফরমেটিক্স, এটা হচ্ছে 362 পেজে। আপনি 362 পেজে চলে আসেন, দেখেন 362 পেজে আসার পরে আপনি কম্পিউটারের রিলেটেড এত বিস্তারিত জিনিস পাবেন, এখানে এত সুন্দর করে দেওয়া আপনার। আপনি 62 পেজে যদি আসেন, এবার গতবারে কিন্তু আমরা কম্পিউটারটা রাখিনি বইয়ে, কিন্তু এবার কম্পিউটার ডিটেইল, একদম কত ডিটেইল যে এখানে দেওয়া। দেখেন, ইনপুট ডিভাইসগুলো থেকে আসে, আউটপুট ডিভাইসগুলো থেকে আসে। এখানে হচ্ছে হিস্ট্রি অফ কম্পিউটার, কম্পিউটারের আবিষ্কার, এই সমস্ত জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। এরপর দেখেন এই সাইড থেকে প্রশ্ন আসে কিন্তু সিপিইউ, সিপিইউ নিয়ে আলাদা করে আপনার দেওয়া আছে, দেখবেন যে এই যে কোশ্চেনই দেওয়া আছে আলাদা করে। হ্যাঁ, সিপিইউ কে মূলত কি বলা হয়, এর মধ্যে দেওয়া আছে যে সিপিইউ কে মূলত কি বলা হয়, ব্রেন অফ দ্য কম্পিউটার। এরপরে দেখেন, এরপরে হচ্ছে এই যে যতগুলো অ্যাব্রিভিয়েশন আছে, দেখেন কত পরিমাণে যে অ্যাব্রিভিয়েশন এখানে দেওয়া আছে, হিউজ পরিমাণে অ্যাব্রিভিয়েশন দেওয়া আছে, যে অ্যাব্রিভিয়েশনগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। এখানে হচ্ছে দেখেন কি টার্মিনোলজিগুলো দেওয়া আছে, এইচটিএমএল কি, এইচটিটিপি কি, ডাব্লিউডাব্লিউডাব্লিউ, এরপর হচ্ছে ইউআরএল, সবগুলো আলাদা করে দেওয়া আছে। এরপর হচ্ছে এই যে দেখবেন একটা কোশ্চেন আসে আপনাদের, এই যে শর্ট কি, কমনলি ইউজড এমএস অর শর্ট কি, এখানে অফিস অর শর্ট কি, আলাদা করে শর্ট কিগুলো দেওয়া আছে, যে কন্ট্রোলের সাথে আর কি কি প্রেস করলে কি হয়, সুন্দর করে এগুলো সব দেওয়া। এরপর হচ্ছে আপনার ইওর টার্ন করে প্রত্যেকটা আবার আলাদা টপিক করে দেখেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলো আলাদা করে দেওয়া আছে, বেসিক, এখানে হচ্ছে বেসিক কি টার্মস গুলো দেওয়া আছে আলাদা করে, প্রত্যেকটা টপিক আলাদা করে, আবার এমসিকিউ গুলো দেওয়া আছে। তাহলে এভাবে যদি আপনি পড়েন তাহলে দেখবেন যে আপনার ইনশাল্লাহ সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাচ্ছে।
সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাচ্ছে। স্ট্রাকচার ইউআরএল এর থেকে আলাদা করে একটা প্রশ্ন আসে এই জায়গা থেকে, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, ছবি সহ দেওয়া আছে, আপনি খুব সহজে এখানে এটা খুব সুন্দর করে পড়তে পারবেন। এগুলো আপনার ভুল হবে না, এগুলো যদি আপনি একবার পড়ে ফেলেন আপনি দেখতে পারেন কম্পিউটারটা খুব সুন্দর করে। তাহলে এটা কি হবে? উত্তর দিয়েছেন 65 দিয়েছেন, বি দিয়েছেন, ব্রেইন অফ দ্য কম্পিউটার সিপিইউ। ভেরি গুড, সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন আপনারা। এরপরে হচ্ছে দেখেন প্রশ্ন আসছে 66, উই মাস্ট এই যে দেখেন অ্যাবেইট এর সাথে কোন প্রেপোজিশনটা আসে? দা এখানে হসপিটাল রুলস, আমাদের হসপিটাল রুলস মেনে চলা উচিত, তাই তো? তাহলে আমাদের অবশ্যই হসপিটালের রুলস বা আমাদের নিয়ম মেনে চলতে হবে। তাহলে অ্যাবেইট এর সাথে হচ্ছে, অ্যাবেইট এর সাথে কি প্রিপোজিশন আসে? বাই, টু, ওয়ান নাকি উইথ? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। সঠিক উত্তরটা কি হবে? প্রত্যেকে একটু ঝটপট অ্যান্সার করে ফেলেন। 66 নাম্বার কোশ্চেনের উত্তরটা কি হবে? প্রত্যেকে একটু অ্যান্সার করেন, ঝটপট অ্যান্সার করেন। প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দিবেন। যারা লাইসেন্সিং ব্যাচে আছেন, আপনারা লাইসেন্স পরীক্ষা দিবেন, কোশ্চেনগুলো আপনাদের জন্য কিন্তু একই পরিমাণে গুরুত্বপূর্ণ। আপনারা এই প্রশ্নগুলো কমপ্লিট করবেন, টপিকগুলো কমপ্লিট করবেন, এগুলো আপনারা পড়বেন। ফ্রি ক্লাস বেস্ট অ্যান্সারের ক্ষেত্রে কখনো বাদ দিবেন না, বিশেষ করে যে কোনো জায়গার প্রশ্নগুলো আপনারা সলিউশন করে ফেলবেন। টুকু 66 দিয়েছেন, জবা। রেখা খাতুন দিয়েছেন 66 দিয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভর্তি হওয়ার জন্য হ্যাঁ এই নাম্বারেই টাকা পাঠান, আমি ক্লাস আছি তো পরে। আচ্ছা দেখেন, তাহলে হচ্ছে কি অ্যাবেইট এর পরে কি বসে? প্রিপোজিশন বাই, অর্থাৎ কি কোনো কিছু মেনে চলা, তাই তো? তাই বলে আবার গার্লফ্রেন্ড যে রুলস গুলো দিচ্ছে সেগুলো আবার অ্যাভয়েড বাই করেন না, মানে সেগুলো মেনে চলেন না। দেখেন শর্টকাট কি টু পেস্ট, অর্থাৎ কি এই যে আমরা হচ্ছে মানে শর্টকাট কিগুলো ইউজ করি অফিস ওয়ার্ডে বা এমএস ওয়ার্ডে, সেই ক্ষেত্রে হচ্ছে এমএস পাওয়ার পয়েন্টে, সেই ক্ষেত্রে আমরা কোন কোন জিনিসগুলো আমরা এখানে ব্যবহার করি, ঠিক আছে? যদিও এটা কাস্টমাইজ করা যায়, তবে ডিফল্ট হিসেবে কোনটা থাকে? দেখেন কি বলছে, শর্টকাট কি টু পেস্ট। তাহলে এখানে মানে পেস্ট করার ক্ষেত্রে, ঠিক আছে, কোনো কিছু পেস্ট বলতে কি মানে আপনি কোথাও থেকে একটা জিনিস কপি করলেন, এখানে এনে ছেড়ে দিলেন। তাহলে এই ছেড়ে দেওয়ার ক্ষেত্রে, পেস্ট করার ক্ষেত্রে আপনার কোনটা ব্যবহার করা হয়? দেখেন আমি এখানে একটু অ্যান্সার করেন, আমি দেখি, তারপরে আমরা এটার উত্তরটা দিয়ে দিচ্ছি। আমরা 67 নাম্বার কোশ্চেন আছি। আর প্রত্যেকেই লাইভটা একটু চেষ্টা করেন শেয়ার করে দেওয়ার, প্রত্যেকেই লাইভটা শেয়ার করে দেন যাতে করে অন্যরা দেখতে পারে, অন্যরা এখান থেকে মানে সহযোগিতা পায় আমাদের কাছ থেকে এবং আপনার শেয়ারের মাধ্যমে। প্রত্যেকেই একটু লাইভটা শেয়ার করে দেন কষ্ট করে। শান্তিকা সাপাবলি দিয়েছেন, সি দিয়েছেন, কন্ট্রোল ভি, ওকে, সিটিআরএল কন্ট্রোল, ওকে, সি দিয়েছেন 67, জয় জবা মৌ। তাহলে কম্পিউটার থেকে কয়েকটা জিনিস আপনাকে মনে রাখতেই হবে। সোনিয়া সরকার, কম্পিউটার থেকে বেশি কিছু মনে রাখতে হবে না, আবিষ্কারকের মধ্যে থেকে কয়েকটা জিনিস মনে রাখবেন, শর্ট কি এই যে শর্ট কিগুলো থেকে কয়েকটা জিনিস মনে রাখবেন, হচ্ছে আপনার এরপরে ওই যে মানে বিশেষ করে যে হচ্ছে লিঙ্কগুলোর ক্ষেত্রে কয়েকটা জিনিস মনে রাখবেন, আর আরেকটা হচ্ছে অ্যাব্রিভিয়েশনগুলো মনে রাখবেন। ইনশাল্লাহ আপনি এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবেন। 4টা ধাপ। সি, তাহলে দেখেন কন্ট্রোল এক্স কোনো কিছু কি করা? কাট করা, তাই তো? কোনো কিছু হচ্ছে কি কাট করার ক্ষেত্রে। কন্ট্রোল সি এটা হচ্ছে কি কপি করা, তাই তো? এরপর হচ্ছে কি বলছে? কন্ট্রোল ভি এটা হচ্ছে পেস্ট করার ক্ষেত্রে ব্যবহার হয়, আর কন্ট্রোল এস হচ্ছে কি সেভ করার ক্ষেত্রে ব্যবহার হয়, তাই তো? তাহলে এটা হচ্ছে কি আপনার এই যে শর্ট কিগুলা হিউজ, এখানে হচ্ছে ইটালিক ফন্ট করা কন্ট্রোল আই, অনেকগুলো আছে। ফাইন্ডিং এর ক্ষেত্রে কন্ট্রোল এফ, এরপর হচ্ছে কমনলি ইউজড হয় এগুলা, ঠিক আছে? সুতরাং এগুলো যদি আপনার মনে থাকে তাহলে আপনার জন্য সব থেকে ভালো হবে এটা। এগুলো অবশ্যই অবশ্যই মনে রাখবেন। উইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যান্টিকগলেন্ট? খুবই সহজ একটা কোশ্চেন। কোনটা রক্ত জমাট বাঁধাতে বাধা দেয়, অর্থাৎ কোনটি অ্যান্টিকগলেন্ট? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন, খুব সহজ একটা কোশ্চেন এবং কমন একটা কোশ্চেন। উইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যান্টিকগলেন্ট? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। দেখেন এগুলো তো আমরা সরাসরি এখানে প্রশ্নগুলো পড়ছি, কিন্তু আপনি যখন টপিক ধরে ধরে পড়বেন, এই টপিকগুলোই পড়বেন, একই সাথে এক্সপ্লেনেশন পড়বেন, বেসিক কোশ্চেনগুলো আগে শেষ করে অ্যাডভান্স কোশ্চেন ধরবেন, দেখবেন আপনার পড়াগুলো খুবই সুন্দর করে গুছিয়ে কমপ্লিট হচ্ছে। আপনারা তো বই কিনবেনই, যে কোনো বই কেনেন। আমি আপনাদের বলবো যে যে কোনো বই দেখার ক্ষেত্রে আপনারা জাস্ট মানে কিনতেই হবে এমন বিষয় না, আপনারা অন্তত এই 3টা বই এই বই 3টা এক জায়গায় করে, মাস্টার এডিশনটা ভলিউম 1 2 3, এগুলো আপনারা একসাথে করে পাশে রেখে কম্পেয়ার করে দেন বই কেনেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার প্রয়োজন কি, আপনি কিনছেন কি।
ওকে, আগে কখনো বইয়ের পিছে ছাড়া ওএমআর দিত না, আমরাই শুরু করেছিলাম ওএমআর দেওয়া। দেখবেন যে ওএমআর শিট আমরা আলাদা করে দিয়েছি, এরপর থেকে আসছে মেইন ওএমআর দেওয়া শুরু করেছি আমরা, সেখান থেকে আসছে। এটা খুবই ভালো। এটা হচ্ছে যত ডেভেলপ হবে, আমি বারবারই বলি, অনেকেই মনে করে যে খারাপ বা অনেকেই সমালোচনা করে, কিন্তু যত পরিমাণে কম্পিটিশন থাকবে এই সেক্টরগুলোতে তত মান উন্নত হতে থাকবে। আমরা মানে চেষ্টা করেছি অন্যদের থেকে আরো মান উন্নত করার, অন্যরা চেষ্টা করবে আমাদের থেকে মান উন্নত করার, এভাবে করে শিক্ষার্থীরা উপকৃত হবে। এখানে এই জায়গাতে কম্পিটিশন ভালো, খুবই ভালো। সবাই চেষ্টা করুন সবার জায়গা থেকে বেস্ট কিছু দেওয়ার। 68 বি দিয়েছেন। হ্যাঁ, আমরা প্রত্যেকেই জানি যে হেপারিন কি করে, এটা হচ্ছে অ্যান্টিকগলেন্ট হিসেবে ব্যবহৃত হয়, তাই তো? অরফারিন, হেপারিন। আচ্ছা, এরপরে কোশ্চেন হচ্ছে কি 69, হু ইনভেন্টেড মানে কে আবিষ্কার করেন দ্য ফার্স্ট মেকানিক্যাল কম্পিউটার? এই প্রশ্নটা লাইসেন্স পরীক্ষাতে এসেছিল, এরপর পোস্ট বেসিকে আসছে, এরপরে এর আগেও কয়েকটা জায়গাতে প্রশ্নটা আসছে। কে হচ্ছে প্রথম ফার্স্ট মেকানিক্যাল কম্পিউটার হচ্ছে আপনার ইনভেন্টেড করেন, কে আবিষ্কার করেন? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। 69 নাম্বার কোশ্চেনের উত্তর কি হবে? ঝটপট অ্যান্সার করে ফেলেন, আর প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দিন প্লিজ। আপনারা লাইভটা একটু শেয়ার করে দিবেন যাতে করে এগুলো থেকে মানুষ উপকৃত হয়। আপনারা লাইভটা একটু শেয়ার করে দিবেন কষ্ট করে, অন্যকে উপকার করেন। 69 বি দিয়েছেন চার্লস ব্যাবেজ। 69 বি দিয়েছেন রেখা খাতুন, দিয়েছেন বি। বাকিরা একটু অ্যান্সার করে ফেলেন 69 সঠিক উত্তর কোনটি হবে? হ্যাঁ, এটা হ্যাঁ, সবাই সঠিক উত্তর দিচ্ছেন। এটা হচ্ছে কি চার্লস ব্যাবেজ, খুব কমন একটা কোশ্চেন। আচ্ছা, আমরা 70 নম্বর কোশ্চেনে চলে আসি। উইচ পার্ট অফ দ্য সেল কন্ট্রোলস দ্য সেলুলার অ্যাক্টিভিটিস? সেলুলার অ্যাক্টিভিটিসটা নিয়ন্ত্রণ করে কোন সেল কম্পোনেন্টটা? এখানে অনেকগুলো কম্পোনেন্ট দেওয়া আছে, মাইটোকন্ড্রিয়া দেওয়া আছে, নিউক্লিয়াস দেওয়া আছে, রাইবোজোম দেওয়া আছে, লাইসোজোম দেওয়া আছে। একটু প্রত্যেকে কমেন্ট করে ফেলেন সঠিক উত্তরটা কি হবে। সবাই একটু সঠিক উত্তর করে ফেলেন, 70 নম্বরের উত্তরটা কি হবে? ঝটপট একটু অ্যান্সার করে ফেলেন, 70 নম্বরের উত্তর কি হবে? খায়রুজ্জামান মনি দিয়েছেন এ, মাইটোকন্ড্রিয়া। নিলাম মাইটোকন্ড্রিয়া। মনি যেহেতু বলেছে, খায়রুজ্জামান মনি, সেহেতু আমরা এটাকে ছাড়বো না, এটাকেও ধরবো, তাই তো? আচ্ছা, এটাকেও ধরলাম। ওকে, এটাকেও আমরা ধরলাম। এরপর হচ্ছে নিউক্লিয়াস দিয়েছেন, এটাকেও আমরা ধরলাম। 70-এর বি দিয়েছেন, 70-এর এ দিয়েছেন। দুইটার মধ্যে আপনারা কনফিউজ হয়ে আছেন। দেখেন, এখানে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কাজ কি? এটা হচ্ছে এটিপি সিনথেসাইজ করে, একই সাথে হচ্ছে এটা কিন্তু পাওয়ার হাউস অফ সেল হিসেবে কাজ করে, অর্থাৎ সেলের মানে শক্তি উৎপাদনের কেন্দ্র হিসেবে কাজ করে। তাহলে এটা কিন্তু সেলুলার অ্যাক্টিভিটিসগুলো নিয়ন্ত্রণ করছে না। এখানে হচ্ছে দেখেন, এখানে সেলুলার, এখানে নিউক্লিয়াস কি করে? নিউক্লিয়াস হচ্ছে টোটাল সেলের যে অ্যাক্টিভিটিসগুলো আছে, কার্যক্রমগুলো আছে, সেগুলো সব কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে হচ্ছে নিউক্লিয়াস। রাইবোজোম কি করে? এটা হচ্ছে প্রোটিন। দেখেন, এটা কি করে? প্রোটিন সিনথেসাইজ করে, তাই তো? আর এখানে হচ্ছে লাইজোজোম কি করে? এটা হচ্ছে এখানে ডাইজেস্টিভ ব্যাগ হিসেবে কাজ করে, তাই তো? এখানে হচ্ছে ওয়েস্ট প্রোডাক্টগুলো এখানে জমা রেখে এর মধ্যে মানে হচ্ছে জমা থাকে। তাহলে এটা কাজ করে কি? লাইজোজোম। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার করে ফেলেন যে উত্তর কি হবে, এটা সঠিক উত্তর। আমরা প্রত্যেকেই তাহলে এটা বুঝতে পারছি যে এটা মাইটোকন্ড্রিয়া হবে না, এটা হবে হচ্ছে কি আমাদের নিউক্লিয়াস। ঠিক আছে, আবার দেখেন লাইজোজোম হচ্ছে না, রাইবোজোম হচ্ছে না। তাহলে আশা করছি আপনারা, আমরা এই পর্যন্ত আজকে শেষ করছি। পরের আরেকটা ক্লাসে আমরা হচ্ছে পরের 30টা শেষ করে দিব, তাহলে 100টা শেষ হয়ে যাবে। ওটা হচ্ছে পার্ট 3 থাকবে, ঠিক আছে? পার্ট 3-তে আমরা হচ্ছে কি পরের 30টা কোশ্চেন আমরা সমাধান করবো ইনশাল্লাহ। তাহলে এইভাবে যদি আপনি বুঝে বুঝে আগে বিগত প্রশ্নগুলো সমাধান করেন, একই সাথে যদি বিগত প্রশ্নগুলো আপনি কোন কোন টপিক থেকে আসছে এগুলো একটু আলাদা করে ক্যাটেগরাইজ করে রাখেন, তাহলে দেখবেন যে আপনার জন্য প্রিপারেশন নিতে, টপিকগুলো সিলেক্ট করে পড়তে আপনার জন্য খুবই সুবিধা হচ্ছে, এবং কোন ধরনের প্রশ্ন আসে এগুলো আপনি খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবেন। এর জন্য বিগত প্রশ্ন পড়া কিন্তু একদম ফরজ যে কোনো প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে। তো যদি আপনার আজকের ক্লাসটা ভালো লেগে থাকে, আপনি অবশ্যই শেয়ার করে দিবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।